সেনা সদর দপ্তর ঢাকা। একটি সুবিশাল শীতাতপ নিয়ন্ত্রিত কনফারেন্স রুম। ঘরের মাঝখানে রাখা লম্বা টেবিল ঘিরে বসে আছেন দেশের সর্বোচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারা। চারিদিকে পিনপতন নীরবতা, কেবল প্রজেক্টরের মৃদু গুঞ্জন শোনা যাচ্ছে। ডিজিটাল ম্যাপের ওপর একটি লাল বৃত্ত চিহ্নিত করা, যার নিচে লেখা সোনাপুর। সেই ম্যাপের দিকেই তাকিয়ে কথা বলছেন গল্পের নায়ক মেজর জেনারেল হাসান। তার কণ্ঠস্বর শান্ত, কিন্তু প্রতিটি শব্দ ইস্পাতের মতো ধারালো। আমাদের সর্বশেষ ইন্টেল রিপোর্ট অনুযায়ী এই রেড ইগল নামের সন্ত্রাসী গোষ্ঠীকে শুধু সোনাপুরেই সীমাবদ্ধ নেই। তারা ধীরে ধীরে পুরো দক্ষিণাঞ্চল উপকূলীয় বেল্টে তাদের নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে। তাদের মূল অর্থায়নের উৎস ড্রাগস এবং অস্ত্র চোরাচালান। হাসানের পাশে বসা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ইকরাম, একজন বয়স্ক এবং অভিজ্ঞ কর্মকর্তা। তিনি চশমার ফাঁক দিয়ে হাসানের দিকে তাকালেন। জেনারেল হাসান, আপনার পরিকল্পনা বেশ অ্যাগ্রেসিভ, কিন্তু সোনাপুর অন্তত ঘনবসতিপূর্ণ একটি এলাকা। অপারেশন ক্লিন সুইপ এর সময় সিভিলিয়ান ক্যাজুয়ালিটির ঝুঁকি কি আমরা হিসাবের মধ্যে রাখছি? পলিটিক্যাল প্রেশার কিন্তু খুব আসবে। ঝুঁকি অবশ্যই আছে স্যার, কিন্তু আমরা যদি এখন পদক্ষেপ না নিই তাহলে আগামী 6 মাসের মধ্যে পুরো দক্ষিণাঞ্চল সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমার প্ল্যানের ফেজ 1-এ আমরা শুধু ওদের সাপ্লাই লাইন এবং কমিউনিকেশন নেটওয়ার্ক বিচ্ছিন্ন করব। কোনো সরাসরি অ্যাকশন নয়। আমরা ওদের কোন ঠাসা করব, আত্মসমর্পণ করতে বাধ্য করব। সিভিলিয়ান সেফটি আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি। হাসান লেজার পয়েন্টার দিয়ে ম্যাপের একটি নির্দিষ্ট অংশে নির্দেশ করে। তার আত্মবিশ্বাস দেখে ঘরের বাকি কর্মকর্তারাও যেন আশ্বস্ত হন। কর্নেল রশিদ বলেন, ইটস আ বোল্ড প্ল্যান স্যার, কিন্তু আমার মনে হয় এটা এখন দরকার। ইউ সাপোর্ট ইউ স্যার। ধন্যবাদ কর্নেল। আমাদের হাতে সময় খুব কম। আগামী 72 ঘন্টার মধ্যে আমাদের প্রথম টিম ফিল্ডে নামবে। আপনাদের সবার কাছ থেকে আমার পূর্ণ সহযোগিতা প্রয়োজন। এই অপারেশনের সাফল্য শুধু সেনাবাহিনীর নয়, পুরো দেশের সম্মানের প্রশ্ন। মিটিং ডিসমিসড। সবাই চলে গেলেও হাসান একাই দাঁড়িয়ে রইল ম্যাপটির সামনে। তার চোখ স্থির হয়ে আছে সোনাপুর লেখাটির ওপর। বহু বছর আগের এক স্মৃতি যেন বিদ্যুতের মতো তার শিরায় খেলে গেল। ভারী কাচের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন ক্যাপ্টেন সাদিক, হাসানের ব্যক্তিগত সহকারী। তার হাতে একটি ফাইল। এক্সকিউজ মি স্যার। বলো সাদিক। স্যার, একটা রিকোয়েস্ট এসেছে। দেশের অন্যতম সেরা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আমিরা চৌধুরী, তিনি অপারেশন ক্লিন সুইপের উপর একটি এক্সক্লুসিভ ডকুমেন্টারি করতে চান, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, আর্মির সাথে থেকে। আমিরা চৌধুরী, এই নামটি শোনার সাথে সাথে মেজর জেনারেল হাসানের কঠিন চোয়াল যেন আরো শক্ত হয়ে গেল। সে ধীরে ধীরে সাদিকের দিকে ঘুরল। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখ দুটো বরফের মতো শীতল। সে অনেকটা সময় চুপ থেকে শান্ত কিন্তু ভারী কণ্ঠে বলে, আমিরা চৌধুরী, আনোয়ার চৌধুরীর মেয়ে। ক্যাপ্টেন সাদিক কিছুটা অবাক হয়ে বলে, জি স্যার, প্রয়াত রাজনীতিবিদ আনোয়ার চৌধুরীর একমাত্র মেয়ে। আপনি চেনেন নাকি? চিনি, নামে চিনি। উনি কেন এই অপারেশনের উপর আগ্রহী? দেশে তো আরও অনেক ইস্যু আছে। স্যার, উনি বলেছেন এটা নাকি দেশের নিরাপত্তার জন্য একটা মাইল ফ্লক হতে চলেছে, তাই তিনি এর অংশ হতে চান। পিএম অফিস থেকেও একটা অনুরোধ এসেছে। স্যার, উনি নাকি বেশ প্রভাবশালী। হাসান দৃষ্টি জানালার বাইরে ফেলে বলে, প্রভাবশালী? উনি কি আমার একটা ব্যক্তিগত সাক্ষাৎকারও চেয়েছেন? জি স্যার, ডকুমেন্টারির সূচনা আপনার সাক্ষ্যকার দিয়েই করতে চান। হাসান কয়েক মুহূর্ত চুপ করে রইল। তার মনে যেন এক অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছে। যে অতীতকে কবর দিয়ে সে এত দূর এসেছে, সেই অতীতে যেন আজ তার দরজায় কড়া নাড়ছে। সে গভীর শ্বাস নিয়ে বলে, ঠিক আছে, তাকে অ্যাপয়েন্টমেন্ট দাও। কাল সকাল 10টায় আমার অফিসে। ক্যাপ্টেন সাদিক স্যালুট করে বলে, ইয়েস স্যার। ক্যাপ্টেন সাদিক চলে যাওয়ার পর হাসান আবার ম্যাপটির সামনে এসে দাঁড়ালো।
তার আঙুল স্পর্শ করলো সোনাপুর গ্রামটিকে। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় কঠিন হাসি। ফিসফিস করে শুধু নিজের সোনার মতো করে বলে, খেলাটা তাহলে আবার শুরু হচ্ছে চৌধুরী। পরের দিন সেই কথা মতোই হলো। জেনারেল হাসানের অফিস, সবকিছু নিখুঁতভাবে সাজানো। ডেস্কের ওপর একটা অপ্রয়োজনীয় কাগজ নেই। দেয়ালে টানানো বিভিন্ন সামরিক সম্মাননা ও সার্টিফিকেট। সকাল 10টা বাজার সাথে সাথেই দরজায় মৃদু টোকা পড়ল। ভেতরে আসুন। দরজা খুলে আমিরা চৌধুরী ভেতরে প্রবেশ করলো। তার পরনে মার্জিত পোশাক, চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ, কিন্তু সেই আত্মবিশ্বাসের আড়ালে লুকিয়ে আছে এক শীতল প্রতিশোধের আগুন। সে হাসানের ডেস্কের সামনে এসে দাঁড়ালো। আমিরা চৌধুরী মুখে পেশাদারি হাসি ঝুলিয়ে বলে, মেজর জেনারেল হাসান, আমি আমিরা চৌধুরী। হাসান চেয়ার থেকে না উঠেই স্থির চোখে আমিরার দিকে তাকিয়ে বলে, আমি জানি আপনি কে, মিস চৌধুরী, বসুন। হাসানের শীতল অভ্যন্তনায় আমিরার হাসি সামান্য স্নাল হলেও সে নিজেকে সামলে নেয়। সে ধীরে সুস্থে সামনের চেয়ারে এসে বসলো। ধন্যবাদ জেনারেল, আপনার অফিসটা অসাধারণ, আপনার অর্জনের মতোই গোছানো। আমি প্রশংসা শুনতে অভ্যস্ত নই মিস চৌধুরী। কাজের কথায় আসা যাক। আপনার হাতে ঠিক 30 মিনিট সময় আছে। হাসানের সরাসরি আক্রমণে আমিরা বিন্দুমাত্র বিচলিত হলো না। সে তার ব্যাগ থেকে একটি ডিজিটাল রেকর্ডার বের করলো। আমিরা চৌধুরী রেকর্ডার অন করতে করতে মিষ্টি স্বরে বলে, অবশ্যই জেনারেল। জেনারেল, অপারেশন ক্লিন সুইপ নামটা বেশ ইন্টারেস্টিং। দেশের মানুষ জানতে চায় কেন এই অপারেশনটা এতটা গুরুত্বপূর্ণ। এর পেছনের মূল ভাবনাটা কি? মূল ভাবনা খুব সহজ। দেশের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে সেনাবাহিনী তার জবাব দেয়। রেড ঈগল সেই সীমা লঙ্ঘন করেছে। কিন্তু শোনা যায় আপনি নাকি ব্যক্তিগতভাবে এই অপারেশনটা লিড করছেন। সোনাপুর এই জায়গাটার সাথে কি আপনার বিশেষ কোনো সংযোগ আছে? আমিরার প্রশ্নে হাসানের চোখের মনি এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। সে আমিরার চোখের গভীরে তাকালো, যেন তার ভেতরের উদ্দেশ্যটা পড়ে ফেলার চেষ্টা করছে। এই দেশের প্রতিটি ইঞ্চি মাটির সাথে আমার সংযোগ আছে মিস চৌধুরী। একজন সৈনিক হিসেবে এর চেয়ে বড় কোনো ব্যক্তিগত সংযোগ থাকতে পারে না। আপনি কি আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছেন? ছি ছি, আমি মোটেও তা বলিনি জেনারেল সাহেব। আমি শুধু আপনার ডেডিকেশন লেভেলটা বোঝার চেষ্টা করছি। আপনার মতো একজন উচ্চপদস্থ কর্মকর্তা সাধারণ ফিল্ডে নামেন না, কিন্তু আপনি যাচ্ছেন, এটা প্রশংসার যোগ্য। আচ্ছা, আপনার শৈশব কোথায় কেটেছে? মেজর জেনারেল হাসান সামান্য হাসে, যে হাসিতে কোনো উষ্ণতা নেই। আমার বায়োডাটা তো আপনার ফাইলেই থাকার কথা। আপনি তো দেশের সেরা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। আমার ধারণা আমার জুতার সাইজ কত সেটাও আপনি জেনে এসেছেন। এই তীক্ষ্ণ জবাবে আমিরা প্রথমবারের মতো কিছুটা থতমত খেয়ে গেল। সে বুঝতে পারল এই মানুষটাকে কাবু করা সহজ হবে না। সে তার তরুপের তাসটা খেলার সিদ্ধান্ত নিল। আমিরা চৌধুরী গলার স্বর নরম করে চোখের কিছুটা আবেগ ফুটিয়ে বলে, আসলে আমি শুধু মানুষটাকে বোঝার চেষ্টা করছি। আমার বাবা প্রয়াত আনোয়ার চৌধুরী, তিনি বলতেন সেনাবাহিনীর পোশাকের আড়ালেও একটা মানুষ থাকে, তার একটা গল্প থাকে। আর দেশের জন্য যারা নিঃস্বার্থভাবে কাজ করে তাদের সম্মান করা উচিত, তাদের গল্পটা সবার জানা উচিত। আনোয়ার চৌধুরী এই নামটি উচ্চারিত হতেই ঘরের ভেতরকার শীতলতা যেন আরো 10 গুণ বেড়ে গেল। ঘরের টিকটিক শব্দটা হঠাৎ করে অসহ্য রকম জোরালো মনে হচ্ছে। হাসান আমিরার দিকে এমনভাবে তাকালো যেন সে তার আত্মার ভেতরটা দেখতে পাচ্ছে। হাসান ধীরে ধীরে প্রতিটি শব্দ মেপে মেপে বলে, কিছু মানুষ দেশের মুখোশ পরে নিজের স্বার্থ উদ্ধার করে মিস চৌধুরী, আর কিছু মানুষ সেই মুখোশধারীদের তৈরি করা আবর্জনা পরিষ্কার করতে নিজেদের জীবন উৎসর্গ করে। ইতিহাস সবসময় বিজয়ীদের গল্প লেখে না, কখনো কখনো ইতিহাস তাদের কথাও লেখে যারা নীরবে ময়লা পরিষ্কার করে যায়। এখন আপনি সিদ্ধান্ত নিন, আপনি কোন গল্পটা মানুষকে শোনাতে চান।
হাসানের এই ভয়ঙ্কর শীতল এবং দন্তক জবাবে আমিরার বুকের ভেতরটা কেঁপে উঠল। তার মিষ্টি হাসির মুখোশটা যেন খসে পড়তে চাইছে। সে বুঝতে পারল এই লোকটা কিছু একটা জানে। সে তার বাবার সম্পর্কে ইঙ্গিত করছে। আমিরা নিজেকে সামলে কণ্ঠস্বর কিছুটা কঠিন করে বলে, আপনি কি বলতে চাইছেন জেনারেল সাহেব? মুখোশধারী আবর্জনা, আপনি কি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ইঙ্গিত করছেন? আমি তো একটা সাধারণ দর্শন নিয়ে কথা বললাম মিস চৌধুরী। আপনি সাংবাদিক, আপনি নিশ্চয়ই এর গভীর অর্থ খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, সোনাপুর নিয়ে আপনারা তো আগ্রহ কেন বলুন তো? আপনার বাবা তো ওই এলাকার সংসদ সদস্য ছিলেন। এলাকার উন্নয়ন তো অনেক করার কথা। হাসান এবার সরাসরি পাল্টা আক্রমণ করল। আমিরার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারল এই সাক্ষাৎকারের নিয়ন্ত্রণ ধীরে ধীরে তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। বাবা বাবা তার সাধ্যমতো চেষ্টা করেছেন, কিন্তু কিছু অশুভ শক্তি সবসময় ভালো মানুষদের বিরুদ্ধে কাজ করে। হাসান হঠাৎ করে উঠে দাঁড়িয়ে জানালার কাছে গিয়ে বলে, অশুভ শক্তি, ঠিক বলেছেন। অশুভ শক্তিকে ভালো কাজে ব্যবহার করাটা খুব জরুরি। কখনো কখনো সেই শক্তি আমাদের খুব কাছে থাকে মিস চৌধুরী, এত কাছে যে আমরা তাকে চিনতেও পারি না। আপনি আমার ব্যক্তিগত সংযোগের কথা জিজ্ঞেস করেছিলেন। এই যে আকাশ দেখছেন, এই যে শহরের কোলাহল শুনছেন, এই সবই আমার ব্যক্তিগত। ওই যে বস্তির ছেলেটা খালি পায়ে স্কুলে যাচ্ছে, ওটাও আমার ব্যক্তিগত। আর সোনাপুরের ওই মাটির গন্ধ, ওই ভিটে মাটি হারানো মানুষের কান্না, ওটাও আমার ব্যক্তিগত। একজন সৈনিকের কাছে ব্যক্তিগত বলে কিছু থাকে না, আবার তার কাছে সবকিছুই ব্যক্তিগত। আমরা সামরিক পোশাক পরি শুধু শরীর ঢাকার জন্য। দেশের সব মানুষের কান্না, সব বঞ্চনার গল্পগুলোকে নিজের আত্মার সাথে সেলাই করে নেওয়ার জন্য। তাই যখন কেউ এই মাটিকে ব্যবহার করে নিজের আখের গোছায়, তখন আমার মনে হয় সে আমায় মায়ের আঁচলে দাগ লাগিয়ে দিয়েছে। আর সেই দাগ পরিষ্কার করাটা আমার দায়িত্ব, আমার ব্যক্তিগত দায়িত্ব। হাসানের এই স্বগতিকটি শুনে আমিরা স্তব্ধ হয়ে বসে রইল। এই প্রথম সে জেনারেলের খোলসের আড়ালে থাকা মানুষটাকে দেখল, কিন্তু তার বাবার প্রতি অন্ধ বিশ্বাস তাকে এই কথাগুলোকে ষড়যন্ত্র হিসেবে ভাবতে বাধ্য করল। আমিরা চৌধুরী রেকর্ডার বন্ধ করে উঠে দাঁড়িয়ে বলে, আমার সময় শেষ জেনারেল। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি ফিল্ডে আমাদের আবারও দেখা হবে। অবশ্যই দেখা হবে মিস চৌধুরী, খুব শীঘ্রই দেখা হবে। রাত প্রায় 2টো। মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে মাঝে মাঝে মেঘের গর্জন। ঢাকার গুলশানে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের লিভিং রুম। ঘরের দামি আসবাবপত্র আর মৃদু আলো যেন ভিতরের শূন্যতা ঢাকতে পারছে না। বিশাল কাচের জানালার সামনে দাঁড়িয়ে আছে আমিরা, তার হাতে কফির মগ। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে দেয়ালে টানানো তার বাবার বিশাল এক ছবির দিকে। ছবিতে আনোয়ার চৌধুরী হাসি মুখে দাঁড়িয়ে আছেন, যেন তিনি একজন মহান জননেতা। আমিরা ফিসফিস করে তীব্র ঘৃণা আর কষ্টে ভরা কণ্ঠে বলে, কিভাবে পারলো লোকটা তোমার নামে এত বড় অপমান? মুখোশধারী আবর্জনা। আমি ওকে ছাড়বো না বাবা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওর আসল পরিচয় সবার সামনে নিয়ে আসবো। আমিরা এক চুমুকে গ্লাসের বাকি কফিটুকু শেষ করে গ্লাসটা টেবিলে রাখে। সে দ্রুত পায়ে তার স্টাডি রুমে চলে যায়। ল্যাপটপ খুলে স্ক্রিনের আলো তার মুখে এসে পড়েছে। সেই আলোতে তার চোখ দুটোকে হিংস্র দেখাচ্ছে। ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠেছে পুরোনো দিনের নিউজ কাটিংয়ের ডিজিটাল আর্কাইভ। বড় বড় হেডলাইন, সোনাপুরের উন্নয়নের রূপকার আনোয়ার চৌধুরী, জনগণের বন্ধু আনোয়ার চৌধুরীর হাত ধরে বদলে যাচ্ছে দক্ষিণাঞ্চল। আর্কাইভ থেকে ভেসে আসা পুরনো সংবাদের অস্পষ্ট অডিও ক্লিপ। মাননীয় সংসদ সদস্য জনাব আনোয়ার চৌধুরী আজ একটি নতুন স্কুল উদ্বোধনকালে বলেন। আমিরা চৌধুরী নিজেই বলছে, এগুলো সব সত্যি। আমার বাবা ছিলেন একজন ভালো মানুষ, আর হাসান ও একটা খুনি। ও নিশ্চয়ই কোনো ষড়যন্ত্রের অংশ।
হয়তো বাবার কোনো রাজনৈতিক শত্রু ওকে ব্যবহার করেছে। সে হাসানের সার্ভিস রেকর্ডের একটি ক্লাসিফাইড ফাইলে ঢোকার চেষ্টা করছে। তার সোর্স তাকে এই ফাইলের অ্যাক্সেস দিয়েছে। ফাইলের ভেতরে হাসানের অসংখ্য সফল অপারেশনের বর্ণনা। কিন্তু একটি জায়গায় এসে আমিরার চোখ আটকে যায়। তার জন্মস্থান সোনাপুর। বাবার মৃত্যুর ঠিক কয়েক সপ্তাহ পরেই সে গ্রাম ছেড়েছিল। এরপর সেনাবাহিনীতে যোগ দেয়, কিন্তু মাঝখানের কয়েকটা বছর যেন ধোঁয়াশায় ঢাকা। কোনো রেকর্ড নেই। এই তো, এইখানেই লুকিয়ে আছে রহস্য। এই সময় ও কোথায় ছিল, কি করেছে? আনোয়ার চৌধুরীর খুনের সাথে এর কোনো যোগসূত্র নিশ্চয়ই আছে। আমি এটা বের করবই। আমিরা তার বাবার ছবির দিকে আবার তাকায়। তার চোখে জল, কিন্তু সেই জলের চেয়েও বেশি জ্বলজ্বল করছে প্রতিশোধের আগুন। আমি সোনারপুর যাব। আমি তোমার খুনিকে ওর নিজের পাতা জালেই ফাঁসাবো বাবা। ওর ইউনিফর্ম আমি সবার সামনে খুলে নেব বাবা। এটা তোমার মেয়ের শপথ। এদিকে রাত প্রায় ৩টে। সেনা সদর দপ্তরের নিজের রেস্ট রুমে বসে আছে হাসান। তার ঘুম আসছে না। হাতে একটি পুরনো বিবর্ণ ছবি। ঠিক তখনই তার ব্যক্তিগত ফোনটি বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠা জামাল ভাই নামটি দেখে সে দ্রুত ফোন ধরে। জামাল, এত রাতে সব ঠিক আছে তো? জামাল ফোনের অন্য প্রান্ত থেকে উদ্বিগ্ন এবং চাপা স্বরে বলে, হাসান, তুই কই? ঢাকায়? তুই কি সোনাপুরে আসছিস? হ্যাঁ, আসছি। একটা অপারেশন আছে, কিন্তু কি হয়েছে? তোর গলা এমন শোনাচ্ছে কেন? একটা বিপদ ঘনিয়ে আসছে হাসান। কয়েকদিন ধরে ঢাকার এক সাংবাদিক মেয়ে গ্রামে এসে ঘুরঘুর করছে। আমাদের পুরনো ঘটনাগুলি নিয়ে খোঁজাখুঁজি করছে। আজকেও মোশাররফ মাস্টারের সাথে অনেকক্ষণ কথা বলেছে। হাসান চুপ করে সব শুনছে। তার কপালে চিন্তার ভাঁজ। সে জানে জামাল কোন মেয়ের কথা বলছে। মেয়েটার নাম আমিরা চৌধুরী। তুই কিভাবে জানলি? তুই কি ওকে চিনিস? আজই দেখা হয়েছে। তুই কি বলছিলি বলে যা। হাসান, মেয়েটার চোখে আমি ভালো কিছু দেখিনি। সে নাকি আনোয়ার চৌধুরীর মেয়ে। তার চোখে আগুন। সে তোকে খুঁজছে হাসান। সে আমাদের সবাইকে বিপদে ফেলবে। তুই এখানে ফিরে আসিস না ভাই। যা হবার হয়ে গেছে। তুই এখন অনেক বড় জায়গায় আছিস। পুরনো কাসুন্দি ঘেটে আর লাভ নেই। জামালের কণ্ঠে জেনুইন উদ্বেগ আর ভয়। সে তার ছোটবেলার বন্ধুকে বাঁচাতে চাইছে। হাসান একটা দীর্ঘশ্বাস ফেলে। পালিয়ে তো অনেকদিন ছিলাম জামাল, কিন্তু শেকড় উপরে ফেলে বাঁচা যায় না। তুই ভয় পাস না, আমি সব সামলে নেব। কিভাবে সামলাবি? মেয়েটা সাংবাদিক। তার হাতে ক্যামেরা আছে, কলম আছে। আর আমাদের কাছে কি আছে? একটা চাপা দেওয়ার সত্যি ছাড়া। সে যদি একবার জানতে পারে সেদিন রাতে কি হয়েছিল। সেদিন রাতে যা হয়েছিল তার ন্যায় বিচার ছিল জামাল। অন্যায়ের প্রতিবাদ ছিল। আমি তার জন্য অনুতপ্ত নই। কিন্তু দুনিয়া তো আইন দিয়ে চলে, ন্যায় বিচার দিয়ে নয়। তোর গায়ে খুনির তকমা লেগে যাবে হাসান। তোর এত বছরের সম্মান, এত অর্জন সব ধুলোয় মিশে যাবে। আমাদের কোথাও ভাব একবার, আমরা যে তোকে সাহায্য করেছিলাম সেটাও তো ফাঁস হয়ে যাবে। হাসান কিছুক্ষণ চুপ করে থাকে। ফোনের অন্য প্রান্তে জামালের ভারী শ্বাসের শব্দ শোনা যাচ্ছে। জামাল, কিছু যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া যায় না। এই যুদ্ধটা আমার নিয়তিতে লেখা ছিল। আমাকে ফিরতেই হবে। তুই শুধু সাবধানে থাকিস, আর গ্রামের সবাইকে বলিস ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি আসছি। তুই কোনো দিনও বদলাবি না হাসান। সেই আগের মতোই একরোখা। আচ্ছা, নিজের খেয়াল রাখিস। তুইও রাখিস। হাসান ফোনটা রেখে আবার সেই পুরনো ছবিটার দিকে তাকায়। ছবিতে সে আর জামাল সহ গ্রামের আরো কয়েকজন বন্ধু হাসি মুখে দাঁড়িয়ে আছে। সেই হাসি মুখগুলো আজ সময়ের ধুলোয় ঝাপসা। সে উঠে দাঁড়ায় এবং তার ইউনিফর্মটা হাতে নেয়। ইউনিফর্মের ভারী কাপড়ের
স্পর্শে সে যেন নতুন করে শক্তি খুঁজে পায়। পরের দিন সোনাপুর গ্রামের ঠিক বাইরে নদীর ধারে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প। মাথার উপর দিয়ে চক্কর দিচ্ছে একটি মিলিটারি হেলিকপ্টার, যার বাতাসে উঠছে ধুলো আর শুকনো পাতা। হেলিকপ্টারটি ল্যান্ড করার সাথে সাথেই আমিরা তার ক্যামেরাম্যান কামালকে নিয়ে নেমে আসে। এখনকার ব্যবসা গরম আর ভেজা মাটির গন্ধ ঢাকার শীতাতপ নিয়ন্ত্রিত অফিস থেকে যোজন যোজন দূরের এক ভিন্ন জগৎ। আমিরা মুখের ওপর থেকে চুল সরাতে সরাতে কামালকে উদ্দেশ্য করে বলে, কামাল, এইসব ইকুইপমেন্ট ঠিক আছে তো? ব্যাটারি চেক করে নাও। এখানকার ইলেকট্রিসিটির কোনো ভরসা নেই। সব ওকে ম্যাডাম, একবারে ফুল চার্জ। ক্যাপ্টেন সাদিক তাদের দিকে এগিয়ে আসে, তার মুখে পেশাদারি হাসি। স্বাগত মিস আমিরা। জেনারেল হাসান আপনার জন্য অপেক্ষা করছেন। আসুন, আমি আপনাদের তাঁবুর দিকে এগিয়ে দিই। ধন্যবাদ ক্যাপ্টেন। জেনারেলি তাঁবুটা কোন দিকে? ভাবলাম কাজটা তার সাথে কথা বলে শুরু করি। ক্যাপ্টেন সাদিক একটু ইতস্তত করে ক্যাম্পের অন্য প্রান্তের দিকে আঙুল দেখালো, যেখানে কোনো বিশেষ তাঁবু নেই, বরং সাধারণ সৈনিকদের জটলা দেখা যাচ্ছে। আসলে জেনারেল ওইখানেই আছেন। আমিরা অবাক হয়ে সেদিকে তাকালো। তার ধারণা ছিল জেনারেলের জন্য নিশ্চয়ই আলাদা বড় কোনো ব্যবস্থা থাকবে। সে কামালকে ইশারা করে সেদিকে হাঁটতে শুরু করলো। যতই এগোচ্ছে সে দেখতে পেল একদল সৈনিক মাটিতে প্লাস্টিকের মাদুর পেতে দুপুরের খাবার খাচ্ছে, আর তাদের সাথেই একেবারে মাটিতে বসে স্টিলের প্লেটে সাধারণ ডাল ভাত খাচ্ছে মেজর জেনারেল হাসান। তার পরনে সাধারণ সৈনিকদের মতোই ফিল্ড ইউনিফর্ম। র্যাঙ্ক আর ব্যাচটুকু ছাড়া তাকে আলাদা করে চেনার উপায় নেই। এই দৃশ্য আমিরার একদিনের লালন করা ধারণায় সজোরে এক ধাক্কা দিল। আমিরা কামালকে ফিসফিস করে বলে, ক্যামেরা রেডি রেখো। কামাল, আনএক্সপেক্টেড কিছু ফুটেজ পেয়ে গেছি। আমিরা ধীর পায়ে এগিয়ে গিয়ে হাসানের ঠিক পেছনে দাঁড়ালো। তার উপস্থিতি টের পেয়ে একজন সৈনিক উঠে দাঁড়াতে যাচ্ছিল, কিন্তু হাসান হাত দিয়ে তাকে থামিয়ে দিল। সে খাওয়া শেষ করে প্লেটটা পাশে রেখে আমিরার দিকে তাকালো। তার মুখে এক অদ্ভুত মুচকি হাসি। আমি তো ভেবেছিলাম দেশের সেরা সাংবাদিক সত্যের সন্ধানে আসে, জেনারেলের সন্ধানে নয়। পদ ভুল করেননি তো মিস আমিরা? হাসানের এই সরাসরি এবং কিছুটা বিদ্রুপান্ত কথায় আমিরা বিন্দুমাত্র অপ্রস্তুত ছিল না। সেও মুখে একটা মিষ্টি হাসি ফুটিয়ে তুলল। সত্যি তো, ধুলোমাটির সাথেই মিশে থাকে জেনারেল। শীততাপ নিয়ন্ত্রণ অফিসে নয়, তাই ভাবলাম যেখানে গল্প শুরু সেখানেই আসা উচিত। তবে আমি জেনারেলকে খুঁজতে এসেছিলাম, কিন্তু দেখছি এখানে একটা পিকনিক পার্টি চলছে। আমিরার কথায় সৈনিকরা মুখ চাওয়াচুই করতে লাগলো। হাসান ইশারায় তাদের খাওয়া চালিয়ে যেতে বলল। পিকনিক নয় মিস আমিরা, এটাকে বলে একাত্মতা। যে সৈনিক আমার আদেশে নিজের জীবন বাজি রাখতে পারে, তার সাথে এক প্লেটে বসে খাওয়ার অধিকার আমার থাকা উচিত। যে মাটিতে আমার সৈনিক ঘুমায়, সে মাটিতে বসতে আমার লজ্জা নেই। আপনার শহরের বড় বড় রেস্টুরেন্টের চেয়ে এই খাবারের স্বাদ অনেক বেশি, কারণ এতে মিশে আছে বিশ্বাস। আমিরা একটু ঝুঁকে প্লেটের দিকে তাকিয়ে বলে, বিশ্বাস নাকি খিদে জেনারেল? দেখতে তো খুবই সাধারণ। আপনাদের মেনুতে কি শুধু ডাল আর ভাতই থাকে? আমাদের মেনুতে দেশপ্রেমটাও থাকে মিস আমিরা। ওটা দিয়ে খেলে সাধারণ ডাল ভাতও অমৃত লাগে। আপনি চেষ্টা করে দেখতে পারেন। হাসান পাশ থেকে একটি পরিষ্কার স্টিলের প্লেট তুলে আমিরার দিকে এগিয়ে দিল। বসুন, আমাদের সাথে যোগ দিন। নাকি আপনার ভয় হচ্ছে এই খাবার খেলে আপনার স্ট্যান্ডার্ড কমে যাবে? এটা ছিল এক সরাসরি চ্যালেঞ্জ। আমিরা এক মুহূর্ত ভাবল সে এখানে এসেছে হাসানের দুর্বলতা খুঁজতে।
তার রহস্য জানতে আর প্রতিশোধ নিতে। এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে? সে তার দামি হ্যান্ডব্যাগটা মাটিতে রেখে হাসানের পাশে বসে পড়ল। স্ট্যান্ডার্ড তো মানুষের চিন্তা ভাবনায় থাকে জেনারেল সাহেব, খাবারে নয়। দিন দেখি আপনাদের দেশপ্রেমের স্বাদটা কেমন। একজন সৈনিক দ্রুত আমিরার প্লেটে খাবার বেড়ে দিল। আমিরা কিছুটা ইতস্তত করে প্রথম লোকমা মুখে তুলল। খাবারটা হয়তো আহামরি কিছু নয়, কিন্তু এই পরিবেশে এই মানুষগুলোর সাথে বসে খাওয়ার অনুভূতিটা একেবারেই নতুন। আমিরা খাবার চিবোতে চিবোতে বলে, মন্দ নয়, তবে লবণটা একটু কম মনে হচ্ছে। আমাদের সৈনিকদের রক্তে লবণের অভাব নেই, তাই খাবারে একটু কম হলেও চলে যায়। আচ্ছা, এবার বলুন, আপনার ডকুমেন্টারির প্ল্যান কি? নিশ্চয় শুধু আমাদের দুপুরের খাবারের মেনু দেখানোর জন্য এত দূর আসেননি। আমার প্ল্যান হলো সত্যিটা দেখানোর জেনারেল, এই অপারেশনের পেছনে মানুষটাকে দেখানোর। আপনি কেনই সোনারপুরকেই বেছে নিলেন আপনার জন্মস্থান বলেই কি? হাসানের খাওয়ার গতি এক মুহূর্তের জন্য থেমে গেল। সে আমিরার চোখের দিকে সরাসরি তাকালো। তার দৃষ্টি এতটাই গভীর ছিল যে আমিরার মনে হলো সে তার ভেতরটা পড়ে ফেলছে। একজন ডাক্তারের কাছে যেমন সব রোগী সমান, একজন সৈনিকের কাছে দেশের সব মাটি সমান। এখানে আমার জন্ম হয়েছিল, এটা একটা কাকতালীয় ঘটনা মাত্র। আমার মূল উদ্দেশ্য রেড ইগলকে নির্মূল করা, সোনাপুরের স্মৃতিচারণ করা নয়। কিন্তু স্মৃতি তো থেকেই যায়, তাই না? এই যেমন ধরুন গ্রামের ওই মোড়টা বা ওই পুরনো স্কুলটা, এইগুলো দেখলে কি আপনার পুরনো দিনের কথা কিছু মনে পড়ে না? আমিরা সুকৌশলে হাসানের অতীত খুঁচিয়ে বের করার চেষ্টা করছে। হাসান তার প্লেটের শেষ ভাতটুকু মুখে তুলে নিল, তারপর ধীরে সুস্থে উঠে দাঁড়ালো। আমার অতীত নিয়ে আপনার এত আগ্রহ দেখে ভালো লাগছে মিস আমিরা, কিন্তু একজন সৈনিকের কোনো অতীত থাকতে নেই, তার শুধু বর্তমান আর ভবিষ্যৎ থাকে। বর্তমান হলো মিশন, আর ভবিষ্যৎ হলো দেশের নিরাপত্তা। এর বাইরে আমি কিচ্ছু ভাবি না। হাসান হাত ধোয়ার জন্য এগিয়ে গেল। আমিরাও উঠে দাঁড়ালো। সে বুঝতে পারছিল এই মানুষটার ভেতরের খবর বের করাটা দেয়াল ভাঙার মতোই কঠিন। বেশ, তাহলে আপনার মিশন নিয়েই কথা বলা যাক। আমি শুধু আপনার কমান্ডো সেন্টারে বসে ইন্টারভিউ নিতে চাই না। আমি গ্রামের ভেতরে যেতে চাই, সাধারণ মানুষের সাথে কথা বলতে চাই, তাদের ভয়, তাদের দুর্ভোগ সবটা তুলে আনতে চাই। হাসান হাত মুছতে মুছতে ঘুরে দাঁড়িয়ে বলে, আপনার যা ফুটেজ দরকার আমার টিম আপনাকে সরবরাহ করবে। গ্রামের পরিস্থিতি এখনো নিরাপদ নয়, আপনার নিরাপত্তার দায়িত্ব আমার। আমিরা একটু এগিয়ে গিয়ে চোখে চোখ রেখে বলে, আমার নিরাপত্তা নিয়ে চিন্তা আপনাকে করতে হবে না জেনারেল সাহেব। আমি একজন সাংবাদিক, কোনো কাজের পুতুল নই। আমি যদি মানুষের গল্পই বানাতে না পারি, তাহলে আমার এখানে আসার কোনো অর্থই হয় না। নাকি আপনি ভয় পাচ্ছেন আমি এমন কিছু জেনে যাব যা আপনি লুকাতে চাইছেন? আমিরার এই শেষ কথাটা হাসানের আত্মসম্মানে গিয়ে লাগলো। তার চোখে মুখে একটা কঠোরতার ছাপ ফুটে উঠল। আমার লুকানোর কিছু নেই মিস আমিরা। ঠিক আছে, আপনি যেতে পারেন, কিন্তু একা নন। আমার দুজন সেরা সোলজার আপনার সাথে থাকবে। আর মনে রাখবেন, এটা আপনার ঢাকার জন্য অ্যাসাইনমেন্ট নয়। এখানে প্রতিটি পদক্ষেপ মেপে ফেলতে হয়। কোনো হিরোইজম দেখানোর চেষ্টা করবেন না। ধন্যবাদ জেনারেল সাহেব, আপনার উপদেশ মনে থাকবে। আমিরা তার ক্যামেরার টিমের দিকে ফিরে গেল। হাসান দূর থেকে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার মনে একটা অজানা আশঙ্কা। সে জানে আমিরা শুধু সাংবাদিকতা করতে আসেনি, সে এসেছে আগুন নিয়ে খেলতে। আর সেই আগুনের উৎস এই সোনাপুরের মাটিতেই পোতা আছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। সোনাপুর গ্রামের ভেতরের একটি সংকীর্ণ মাটির রাস্তা। দিনের আলো দ্রুত কমে আসছে। তার চারিদিকে ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা আজানের সুর এক অদ্ভুত রহস্যময় পরিবেশ তৈরি করেছে। আমিরা
তার সাথে থাকা দুজন সৈনিককে পাশ কাটিয়ে গ্রামের আরো ভেতরের দিকে একাই এগিয়ে যাচ্ছিল। সে চেয়েছিল এমন কিছু মানুষের সাথে কথা বলতে যারা সেনার সামনে মুখ খুলতে ভয় পায়। আমিরা ফোনের রেকর্ডার অন করে বলে, গ্রামের বেশিরভাগ মানুষই ভয়ে কথা বলতে চাইছে না। আনোয়ার চৌধুরীর নাম শুনলেই কেমন যেন এড়িয়ে যাচ্ছে। কিন্তু কেন? বাবা তো এদের জন্য এত কিছু করেছেন, নিশ্চয়ই এই রেড ইগল গোষ্ঠীর ভয়েই চুপ করে আছে। সে একটা পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালো। হঠাৎ করে তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। সে পেছনে ফিরতে দেখলো রাস্তার মোড় থেকে 3-4 জন লোক তার দিকে এগিয়ে আসছে। তাদের পরনে ময়লা পোশাক, চোখ মুখে এক হিংস্র ছাপ। আমিরা বুঝতে পারলো এরা সাধারণ গ্রামবাসী নয়। তার বুকের ভেতরটা ধক করে উঠল। কি গো সুন্দরী, শহরে জায়গা নাই? গ্রামে কি মধু খুঁজতে আইছো নাকি? হ্যাঁ, আমিরা সাহস সঞ্চয় করে কঠোর স্বরে বলে, কে আপনারা? পথ ছাড়ুন। পথ তো ছাড়ার জন্যই ধরছি, তয় তার আগে আমাগো কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাও। আর্মিগো লগে এত পীড়িত কিসের? কি খবর পাচার করতে আইছো? আমিরা বুঝতে পারলো সে রেড ইগলের লোকদের হাতে পড়ছে। তার সাথে থাকা সৈনিক দুজন বেশ কিছুটা পেছনে। সে চিৎকার করার সুযোগ পেল না, তার আগেই একজন তার মুখ চেপে ধরলো। আমিরা ধস্তাধস্তি শুরু করলো, কিন্তু শক্ত সমর্থ লোকগুলোর সাথে পেরে উঠল না। এক তীব্র ভয়ের স্রোত তার শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। ঠিক তখনই সাম্বার্স ভেতর থেকে যেন এক ঝড় বেরিয়ে এলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই একটা লোক ছিটকে গিয়ে দূরে পড়ল। তার মুখ দিয়ে গোঙানির শব্দ বেরোলো। বাকিরা ঘুরে দাঁড়াতেই দেখলো তাদের সামনে দাঁড়িয়ে আছে হাসান। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখ দুটো আগুনের মতো জ্বলছে। তুই তুই তো জেনারেল। ভুল বললি, আমি এখন জেনারেল নই, আমি এখন তোদের আজরাইল। পরের কয়েকটা মুহূর্ত ছিল দুঃস্বপ্নের মতো। আমিরা শুধু দেখতে পেল হাসান অবিশ্বাস্য দ্রুত গতিতে লোকগুলোর উপর ঝাঁপিয়ে পড়ছে। কোনো গুলি নয়, শুধু খালি হাতেই সে একাই 4 জন সশস্ত্র লোকের মোকাবেলা করছে। চারপাশে শুধু ধস্তাধস্তির শব্দ, ব্যথায় চিৎকার আর ভারী কিছু মাটিতে পড়ার আওয়াজ। একজন সন্ন্যাসী ছুরি বের করে হাসানকে আঘাত করার চেষ্টা করতেই হাসান তার হাতটা এমনভাবে মুচকে দিল যে ছুরির সাথে লোকটার আর্তনাদ বেরিয়ে এলো। শেষে লোকটা পালাতে গিয়েও পারল না। হাসানের এক লাথিতে সে মাটিতে লুটিয়ে পড়ল। কয়েক মিনিটের মধ্যেই সব শান্ত হয়ে গেল। চারিদিকে নিস্তব্ধতা, শুধু মাটিতে পড়ে থাকা লোকগুলোর গোঙানির শব্দ। আমিরা ভয় ও বিস্ময়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে কাঁপছিল। হাসান ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার কপালের পাশ দিয়ে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। সে আমিরার সামনে এসে দাঁড়ালো। তার চোখ তখনও সেই আগুনে জ্বলজ্বল করছে। হাসান দাঁতে দাঁত চেপে তীব্র রাগে বলে, বলেছিলাম না এটা ঢাকা শহর নয়? বলেছিলাম না হিরোইজম দেখাতে যাবেন না? কি প্রমাণ করতে চেয়েছিলেন আপনি? একা এসে সব রহস্য উদ্ধার করে ফেলবেন? আমিরা ভয়ে এবং অপমানে বাকরুদ্ধ হয়ে বলে, আমি শুধু আপনি শুধু নিজের জীবনটাকে বিপদে ফেলেননি, আমার পুরো অপারেশনটাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন। আপনার সব কিছু হয়ে যেত, তার জবাব কে দিত? আপনার সংবাদ নাকি আপনার ওই মহান বাবার আত্মা? বাবার আত্মা কথাটা আমিরার বুকে ছুরির মতো বিঁধল। তার ভয়টা মুহূর্তেই রাগে পরিণত হলো। আমার বাবা পর্যন্ত যাবেন না জেনারেল সাহেব। আপনি নিজের ব্যর্থতা ঢাকার জন্য আমার উপর দোষ চাপাচ্ছেন। আপনার এলাকায় সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে আর আপনি আমাকে লেকচার দিচ্ছেন। এটা আপনার সিকিউরিটি ফেলিওর।
হাসান আমিরার খুব কাছে এসে প্রায় ফিসফিস করে কিন্তু ভয়ঙ্কর স্বরে বলে, এটা আমার এলাকা, তাই আমি জানি এখানকার সাপ খোপদের কিভাবে সামলাতে হয়। কিন্তু শহরের কাছের ঘরে থাকা মানুষরা যখন সাপের গর্তে পা দেয় তখন তাদের বাঁচানো কঠিন হয়ে যায়। সাংবাদিকতা মানেই হিরোইজম দেখানো নয় মিস আমিরা। এর জন্য মগজ লাগে, যেটা আপনার আছে, কিন্তু সাথে সাথে বাস্তব জ্ঞানও লাগে, যেটার আপনার খুব অভাব। আজকের মতো বেঁচে গেছেন, পরের বার হয়তো এত ভাগ্যবান নাও হতে পারেন। হাসান আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে তার ওয়ার্কশিটে কিছু নির্দেশ দিল। আমিরা দেখলো একটু আগে যে মানুষটা একাই একটা ঝড় থামিয়ে দিল, সে এখন কতটা শান্ত, কতটা নিয়ন্ত্রিত। সে প্রথমবার দেখলো ইউনিফর্মের আড়ালে থাকা এই মানুষটা কতটা ভয়ঙ্কর সুন্দর হতে পারে। তার রাগের পেছনে যে একটা প্রচন্ড উদ্বেগ ছিল, সেটাও আমিরার নজর এড়ালো না। সে দেখলো হাসানের বাম হাতের অস্থিরিটা কিছুটা ছেঁড়া এবং সেখান থেকে রক্ত চুইয়ে পড়ছে। আমিরা নিচু স্বরে বলে, আপনার আপনার হাতে লেগেছে? হাসান নিজের হাতের দিকে একবার তাকালো, তারপর বেপরোয়ার সাথে বলল, এরকম আচর আমাদের রোজই লাগে। চলুন, আপনাকে ক্যাম্পে পৌঁছে দিতে হবে। এখানে রাত সাংবাদিকদের জন্য নিরাপদ নয়। ক্যাম্পের মেডিকেল টেন্ট, ভেতরের স্যাভলনের কড়া গন্ধ আর জরুরি সরঞ্জামের মৃদু টুংটাং শব্দ। একজন মেডিকেল অফিসার হাসানের হাতের ক্ষত পরিষ্কার করার চেষ্টা করছেন, কিন্তু হাসান অস্থিরভাবে বসে আছে। আরে সামান্য কেটে গেছে, এর জন্য এত কিছুর দরকার নেই। একটা ব্যান্ডেজ লাগিয়ে দিন, তাহলেই হবে। স্যার, কাঁচের টুকরো বা কিছু ঢুকে যেতে পারে, ইনফেকশন হয়ে গেলে। ঠিক তখনই তাঁবুর পর্দা সরিয়ে ভেতরে ঢুকলো আমিরা। তার হাতে একটা ফার্স্ট এড বক্স। সে সরাসরি হাসানের কাছে এসে দাঁড়ালো। তার চোখে মুখে উদ্বেগ আর এক ধরনের অপরাধবোধ। ডক্টর, আপনি বরং অন্য পেশেন্টদের দেখুন, এটা আমি করে দিচ্ছি। মেডিকেল অফিসার এবং হাসান দুজনেই অবাক হয়ে আমিরার দিকে তাকালো। এর কোনো প্রয়োজন নেই মিস আমিরা, এটা আপনার কাজ নয়। আমিরা হাসানের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলে, আমার কাজ নয়, কিন্তু আঘাতটা আমার জন্য লেগেছে, তাই এর দায় আমার। প্লিজ আমাকে করতে দিন। আমিরার কণ্ঠের দৃঢ়তায় হাসানের কিছু বলল না। মেডিকেল অফিসার নিঃশব্দে জায়গা ছেড়ে দিলেন। আমিরা একটা টুলে বসে খুব সাবধানে তুলো দিয়ে হাসানের ক্ষত পরিষ্কার করতে শুরু করলো। তাঁবুর ভেতরে তখন গভীর নীরবতা, শুধু বাইরে থেকে ভেসে আসছে জেনারেটরের একটানা শব্দ। হাসানের পেশিবহুল হাতে আমিরার নরম আঙ্গুলের স্পর্শ এক অদ্ভুত অনুভূতি জন্ম নিচ্ছিল। আমিরা খুব মনোযোগ দিয়ে কাজ করছিল। সে দেখল এই একটা ক্ষতের পাশে আরো অনেক পুরনো ক্ষতের দাগ, কিছু গভীর, কিছু হালকা, যেন এই হাত দুটো অনেক যুদ্ধ আর কষ্টের সাক্ষী। আমিরা খুব আস্তে করে, প্রায় ফিসফিস করে বলে, ব্যথা করছে? এর চেয়ে অনেক বড় ব্যথা সহ্য করার অভ্যেস আছে। আপনার তো সবসময় এমন কঠিন কঠিন কথা বলতে হয়, তাই না? একবারের জন্য কি স্বীকার করতে পারেন না যে আপনারও কষ্ট হয়, ব্যথা লাগে? হাসান কোনো জবাব দিল না। সে শুধু আমিরার দিকে তাকিয়ে রইল। এই প্রথম আমিরা কাছ থেকে হাসানের চোখ দুটো দেখল। বাইরে থেকে দেখতে পাথরের মতো কঠিন মনে হলেও ভেতরে যেন এক গভীর বিষণ্ণ সমুদ্র, যে সমুদ্রে একাকিত্ব ছাড়া আর কিচ্ছু নেই। আমিরা কতটা ব্যান্ডেজ করতে করতে সাহস করে জিজ্ঞেস করে ফেলল, আপনার কি কোনো পরিবার নেই জেনারেল সাহেব? মানে মা, বাবা, ভাই, বোন, কেউ যে আপনার জন্য চিন্তা করে? এই প্রশ্নটা যেন এক মুহূর্তের জন্য সময়কে থামিয়ে দিল। হাসানের চোখের সেই কঠিন আবরণটা যেন এক পলকের জন্য সরে গেল। সেখানে ফুটে উঠল এক তীব্র কষ্ট আর বিষণ্ণতা। সে দৃষ্টি সরিয়ে নিল। অনেকক্ষণ পর এক দীর্ঘশ্বাস ফেলে বিষণ্ণ গলায় উত্তর দিল, ছিল এক সময়। এই দুটো শব্দ যেন একটা আস্ত জীবনের গল্পই বলা হয়ে গেল।
আমিরার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে আর কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। তার মনে হলো সে অজান্তেই এমন এক দরজায় টোকা দিয়েছে যার উপরে শুধু অন্ধকার আর কষ্ট। আমি দুঃখিত। দুঃখিত হওয়ার কিচ্ছু নেই। অতীত নিয়ে আফসোস করা সৈনিকদের কাজ নয়। হয়ে গেছে আপনার। আমিরা শেষ গিটটা দিয়ে বলল, হ্যাঁ, হয়ে গেছে। আমিরা উঠে দাঁড়ালো। দুজনের মধ্যে তখনও সেই ভারী নীরবতা। যে মানুষটাকে সে ঘৃণা করে এসেছে, যার পতন সে দেখতে চেয়েছে, যাকে সে শেষ করে দিতে এসেছিল, সেই মানুষটাই এক টুকরো কষ্ট দেখে তার নিজের ভেতরে কেন এতটা উলটপালট হয়ে যাচ্ছে সে বুঝে উঠতে পারল না। ধন্যবাদ। আর আজকের ঘটনার জন্য নিজেকে দোষ দেবেন না। আপনার জায়গায় অন্য কেউ থাকলেও আমি এটাই করতাম। তবু ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। আমিরা আর দাঁড়ালো না, দ্রুত তাঁবু থেকে বেরিয়ে গেল। বাইরে তখন পুরোপুরি রাত নেমেছে। আকাশে লক্ষ লক্ষ তারা। আমিরা সেই তারার দিকে তাকিয়ে ভাবছিল, কিছু মানুষ হয়তো রাতের আকাশের মতোই, দূর থেকে দেখতে খুব শান্ত স্থির, কিন্তু ভেতরে ভেতরে প্রতিনিয়ত জ্বলতে থাকে। পরের দিন সকালে আমিরা গতকালের ঘটনার থেকে কিছুটা সামলে উঠছে। তার মনে এখন প্রতিশোধের আগুনের চেয়েও বেশি কাজ করছে এক তীব্র কৌতূহল। সে হাসানের অতীত সম্পর্কে জানতে চায়। সে জানতে চায় কি এমন কষ্ট ওই পাথরের মতন মানুষটার ভেতরে লুকিয়ে আছে। সে গ্রামে সবচেয়ে পুরনো স্কুল শিক্ষক অবসরপ্রাপ্ত মোশাররফ মাস্টারের বাড়ির ঠিকানা জোগাড় করে সেখানে গিয়ে উপস্থিত হলো। মোশাররফ মাস্টারের বাড়িটা বেশ পুরনো। উঠানে একটা বড় আম গাছ। মাস্টারমশাই বারান্দার এক কোনায় বসে বই পড়ছিলেন। আমিরাকে দেখে তিনি চশমার ফাঁকা দিয়ে তাকালেন। আসসালামু আলাইকুম মাস্টার মশাই, আমরা ঢাকা থেকে এসেছি, একজন সাংবাদিক। মোশাররফ মাস্টার বই বন্ধ করে বললেন, ওয়ালাইকুম আসসালাম। বসমাস, সাংবাদিকরা তো সাধারণত বড় বড় শহরে থাকে। আচ্ছা, আমাদের এই গরিবের গ্রামে কি মনে করে? আমিরা একটা মোড়ায় বসতে বসতে বলে, আপনাদের গ্রামের গল্প শুনতে এসেছি মাস্টার মশাই। এই গ্রামের ইতিহাস, এখানকার মানুষের জীবন সব জানতে চাই। মাস্টারমশাই মৃদু হাসলেন। তিনি আমিরার সাথে গ্রামের পুরনো দিনের গল্প শুরু করলেন। আমিরা ধৈর্য ধরে সব শুনল। তারপর আসল প্রসঙ্গে এলো। মাস্টার মশাই, আমি প্রয়াত রাজনীতিবিদ আনোয়ার চৌধুরীর মেয়ে। বাবা তো এই গ্রামের জন্য অনেক করেছেন। স্কুলের এই নতুন বিল্ডিং, রাস্তাঘাট সবই তো তার চেষ্টাই হয়েছে। ওনার সম্পর্কে কিছু বলুন। আনোয়ার চৌধুরী এই নামটি শোনার সাথে সাথেই মোশাররফ মাস্টারের মুখের হাসিটা মিলিয়ে গেল। তিনি হঠাৎ করেই চুপ হয়ে গেলেন। তার চোখে ফুটে উঠল এক অজানা ভয়। তিনি চারিপাশে একবার দেখে নিলেন যে কেউ তার এই কথা শুনছে কিনা। মোশাররফ মাস্টার অনেকক্ষণ চুপ থেকে নিচু স্বরে বলল, তিনি তো অনেক বড় মাপের মানুষ ছিলেন মা। সে তো বটেই, কিন্তু মানুষ হিসেবে কেমন ছিলেন? গ্রামের সবাই তো বাবাকে খুব ভালোবাসতো, তাই না? মাস্টারমশাই কোনো উত্তর দিল না। তিনি উঠে গিয়ে ঘরের ভেতর থেকে এক গ্লাস পানি নিয়ে এলেন। তার হাত দুটো সামান্য কাঁপছিল। কি হয়েছে মাস্টার মশাই? আপনার কি শরীর খারাপ লাগছে? বাবার কথা জিজ্ঞেস করে কি আপনাকে কোনো অসুবিধা করেছি? মোশাররফ মাস্টার দীর্ঘশ্বাস ফেলে আমিরার দিকে করুণ চোখে তাকিয়ে বলল, তুমি তো অবুঝ মা। বাবার প্রতি তোমার ভালোবাসা তো স্বাভাবিক, কিন্তু কিছু সত্যি না জানাই ভালো। না মাস্টার মশাই, আমাকে জানতে হবে। আমি সত্যিটা জানার জন্য এখানে এসেছি। কেন আপনারা বাবার নাম শুনে ভয় পাচ্ছেন? প্লিজ আমাকে বলুন। আমিরার জেদ দেখে মাস্টারমশাই যেন আরো বেশি বিচলিত হয়ে পড়লেন। তিনি অসহায়ভাবে এদিক ওদিক তাকালেন। বেশি কিছু বলতে পারবো না মা, শুধু এতটুকুই বলি, যা দেখা যায় সব সময় তার সত্যি হয় না। কখনো কখনো বিশাল বট গাছ ছায়া দেয় ঠিকই, কিন্তু তার শিকড় মাটির নিচের সব পানি চুষে নেয়, অন্য কোনো গাছকে জন্মাতে দেয় না। এই রূপক কথাটি আমিরার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। সে এর আগেও এই ধরনের কথা শুনেছে, কিন্তু একজন সাধারণ শ্রদ্ধেয় শিক্ষকের মুখ থেকে এই কথা শোনার প্রভাব ছিল বেশি। আমি আপনার কথার মানে বুঝতে পারছি না মাস্টার মশাই, দয়া করে একটু খুলে বলুন। আমাকে মাফ করো মা, আমার একটা পরিবার আছে, আমি এর বেশি কিছু বলতে পারবো না। তুমি বরং শহরে ফিরে যাও। পুরনো কবর খুঁড়লে শুধু কঙ্কালই বের হয়, শান্তি নয়। না মাস্টার মশাই, আমাকে একটু বলুন প্লিজ। না, আমি কিছু বলতে পারবো না। তোমাকে বরং একটা ঠিকানা দিচ্ছি, তুমি
ওখানে গেলে হয়তো কিছু রহস্যের উন্মোচন করতে পারবে। মোশাররফ মাস্টার আর কোনো কথা না বলে ঠিকানা দিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। আমিরা স্তব্ধ হয়ে বারান্দায় বসে রইলেন। এই প্রথম তার বাবার প্রতি তার অন্ধবিশ্বাসে একটা বড় ফাটল ধরল। যা দেখা যায় সবসময় তা সত্যি হয় না। এই কথাটি তার মাথায় হাতুড়ির মতন আঘাত করতে লাগলো। তার মনে হলো আমি আমি মনে হয় এক গভীর ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়েছি, যেখানে সাদা আর কালো বলে কিছুই নেই, সব কিছুই ধূসর। কিন্তু আমি এই ধূসরতার পেছনের আসল রংটা খুঁজে বের করবই। সোনাপুর গ্রামের একেবারে শেষ প্রান্তে মূল আবাদি থেকে অনেকটাই দূরে দাঁড়িয়ে আছে একটি বিধ্বস্ত পুরাতন বাড়ি। দেওয়ালের প্লাস্টার খসে পড়ছে, জানলার কোনো কাচ নেই, আর উঠোনটা বুনো ঘাস ও আগাছা দিয়েই ভরা। মোশাররফ মাস্টারের দেওয়া ঠিকানা অনুযায়ী আমিনা সেই বাড়ির সামনে এসে দাঁড়ালো। তবে বুকের ভেতরটা অজানা আশঙ্কা টিপটিপ করছে। আমিরা নিঃশব্দে তার ক্যামেরাম্যান কামালকে বলল, তুমি এখানেই থাকো কামাল, আমি একা ভেতরে যাব। ক্যামেরা চালু রেখো, কিন্তু দূর থেকে। আমি চাই না কেউ অস্বস্তিতে পড়ুক। কিন্তু ম্যাডাম, জায়গাটা কেমন যেন ভুতুড়ে, একা যাওয়াটা কি ঠিক হবে? ভয়ের কিছু নেই, আমি আসছি। আমিরা ভাঙ্গা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। ভেতরের অবস্থা বাইরের চেয়েও করুণ। স্যাঁতস্যাঁতে গন্ধ আর রাজ্যের অন্ধকার। ঘরের এক কোণায় একটি টিমটিমে হারিকেন জ্বলছে, আর সেই আবছালোয় একজন বৃদ্ধাকে জায়নামাজে বসে থাকতে দেখলেন। তার শীর্ণ শরীরটা যেন সময়ের অভাবে নুয়ে পড়েছে। চাচি, আসসালামু আলাইকুম, আমি কি ভেতরে আসতে পারি? বৃদ্ধা মুখ না ঘুরিয়েই ভাঙা কিন্তু স্থির কণ্ঠে বললেন, যারা আসার তারা তো অনেক বছর আগেই এসে ঘুরে গেছে মা। এখন আর আমার এই ভাঙা ঘরে ঢোকার মতো কিছুই বাকি নেই। আমিরা সাবধানে বৃদ্ধার সামনে গিয়ে বসলো। বৃদ্ধা জায়নামাজ গুটিয়ে তার দিকে তাকালেন। তার চোখ দুটো শুকনো, কিন্তু সেই শুষ্কতা যেন শত কান্নার সাগর শুকিয়ে যাওয়ার পর তৈরি হয়েছে। আমার নাম আমিরা, আমি ঢাকা থেকে এসেছি। মোশাররফ মাস্টার আপনার ঠিকানা দিয়েছে। বৃদ্ধা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মোশাররফ এখনো আগের মতোই আছে। মানুষের উপকার করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনে। কি চাও তুমি আমার কাছে? আমার তো দেওয়ার মতো আর কিছুই নেই। আমি কিছু নিতে আসিনি চাচি, আমি শুধু কিছু কথা শুনতে এসেছি। এই গ্রামের অতীত সম্পর্কে, আমার বাবা আনোয়ার চৌধুরী সম্পর্কে। আনোয়ার চৌধুরী এই নামটি শোনার সাথে সাথেই বৃদ্ধা শুকনো চোখ দুটো যেন জলে ভরে উঠল। তিনি আমিরার দিকে একভাবে তাকালেন, যেন তার ভেতরটা পর্যন্ত দেখতে পাচ্ছেন। আনোয়ার চৌধুরী, বাহ, বেশ নাম। অনেক দিন পর শুনলাম। শহরের মানুষরা বুঝি এখনো তাকে দেবতা বলে মানে? তিনি আমার বাবা ছিলেন, আর তিনি গ্রামের জন্য যা করেছেন। বৃদ্ধা আমিরার কথা থামিয়ে দিয়ে এক অদ্ভুত ঠান্ডা গলায় বলেন, কি করেছে তোমার বাবা? ওই যে রাস্তা বানিয়ে দিয়েছে সেটা, নাকি ওই স্কুল ঘর তুলে দিয়েছে সেটা? তুমি কি জানো ওই রাস্তা বানানোর জন্য কতজনের ভিটে মাটি কেড়ে নেওয়া হয়েছিল? তুমি কি জানো ওই স্কুলের জায়গাটা কার ছিল? বৃদ্ধের কণ্ঠের তীব্রতায় আমিরা চমকে উঠল। সে এমন অভ্যর্থনার জন্য প্রস্তুত ছিল না। আমি তো জানি সবাই খুশি খুশি জমি দিয়েছিল উন্নয়নের জন্য। খুশি? হ্যাঁ, খুব খুশি হয়েছিল সবাই। এত খুশি হয়েছিল যে আমার স্বামী কাশেম আর আমার জোয়ান পোলা রফিক খুশিতে কবর পর্যন্ত চইলা গেছে। তোমার বাবা তাদের সেই খুশির ব্যবস্থাটাই করে দিয়েছিলেন। মানে আপনি কি বলছেন এসব? আমার বাবা?
বাবা একজন খুনি ছিলেন? না। বৃদ্ধ তার শীর্ণ হাত দিয়ে পাশে একটি ভাঙ্গা সিন্দুক থেকে একটা হলদে হয়ে যাওয়া ছবি বের করলেন। ছবিতে একজন বলিষ্ঠ চেহারার লোক আর এক কিশোরের হাসি মুখ। এই যে এদের দেখতেছো, এরাই আমার খুশি পরিবার। এই বাড়ির মালিক ছিল আমার স্বামী। আর ওই যে দূরে স্কুল ঘর দেখছো, ওই পুরো জমিটা ছিল আমাদের। তোমার বাবা, তোমার দেবতা বাবা ওই জমিটা চেয়েছিল, আমার স্বামী দেয়নি। বাপ দাদার জমি দেবে কেন? এটাই ছিল তার অপরাধ। বৃদ্ধার কণ্ঠ কাঁপতে শুরু করছে, কিন্তু চোখ দুটো স্থির। তিনি যেন অনেক বছর আগের সেই ভয়ালো রাতে ফিরে গেছেন। সেদিন ছিল এমনই এক বর্ষার রাত, চারিদিকে ঝুম বৃষ্টি। তোমার বাবা তার গুন্ডাগুলোকে পাঠিয়ে দিয়েছিল। তারা প্রথমে আমার স্বামীকে বোঝানোর চেষ্টা করলো। যখন সে রাজি হলো না, তখন তাকে আমার চোখের সামনে আমার ঘরের উঠোনে ফেলে মারতে শুরু করলো। আমার 17 বছরের ছেলেটা, আমার রফিক, বাবাকে বাঁচাতে ছুটে গিয়েছিল। ওরা আমার ছেলেটাকেও ছাড়েনি। মা লাঠির আঘাতে ওর মাথাটা। বৃদ্ধা আর বলতে পারল না, তার শরীরটা থরথর করে কাঁপছে। আমিরা পাথরের মূর্তির মতন বসে আছে। তার বিশ্বাস অবিশ্বাসের সব দেওয়াল যেন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। বৃদ্ধা কিছুক্ষণ পর কান্না চাপাতে চাপাতে বললেন, আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু তোমার বাবার পৈশাচিকতা তখনও বাকি ছিল। ওরা আমার আর আমার ছোট্ট মেয়েটার গায়ে কেরোসিন ঢেলে এই ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। ভেবেছিল আমরাও পুড়ে ছাই হয়ে যাব, কিন্তু আল্লাহর রহমতে পেছনের ভাঙা জানালা দিয়ে আমি আমার মেয়েটাকে নিয়ে বেরিয়ে আসতে পেরেছিলাম। সারা রাত জঙ্গলে লুকিয়েছিলাম। পরদিন সকালে এসে দেখি আমার ঘরটা কয়লা, আর আমার স্বামী আর ছেলের লাশটা উঠোনে পড়ে আছে, কাক শকুনে খাচ্ছে। আমিরা তার কানের আঙ্গুল চাপ দিল। সে আর শুনতে পাচ্ছে না, তার মাথা ঘুরাচ্ছে। তার বাবা, তার হিরো, একজন জল্লাদ। এটা অসম্ভব। আমিরা কান্না ভেজা অবিশ্বাসের স্বরে বললেন, না না, এটা সত্যি হতে পারে না। আপনি মিথ্যে বলছেন। নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমার বাবা এমন কাজ করতেই পারে না। বৃদ্ধা আমিরার দিকে তাকায়। তার চোখে আর কোনো রাগ নেই, আছে এক গভীর করুণা। ভুল? আজ কতটা বছর ধরে এই যন্ত্রণা নিয়ে আমি বেঁচে আছি মা। প্রতিদিন রাতে আমি আমার স্বামী আর ছেলের চিৎকার শুনতে পাই। প্রতিদিন সকালে আমি আমার পোড়া ঘরের দিকে তাকিয়ে থাকি। এটা ভুল নয় মা, এটা আমার জীবন। তোমার বাবা শুধু আমার পরিবারকেই মারেনি, সে আমার আত্মাকেও মেরে ফেলেছে। এরপর সে সবাইকে বলে বেড়ালো রেড ঈগল সন্ত্রাসীরা নাকি হামলা করেছিল। সবাই ভয়ে চুপ করে গেল, কেউ সাক্ষী দিল না। তোমার বাবা হয়ে গেল মহান নেতা, আর
আমি হয়ে গেলাম এক জীবন্ত লাশ। আমিরা টলতে টলতে উঠে দাঁড়ালো। তার পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। সে বৃদ্ধার কাছ থেকে আরও কোনো প্রমাণ চাইল না। ওই শুকনো চোখের দিকেই তাকিয়ে সে বুঝতে পারল এর চেয়ে বড় সত্যি আর কিছু হতে পারে না। সে কোনো মতে বাড়িটা থেকে বেরিয়ে এলো। বাইরে আলো তার চোখে যেন তীরের মতন বিচ্ছে। কামাল দৌড়ে এসে বলল, ম্যাডাম ম্যাডাম, আপনার কি হয়েছে? আপনার মুখটা এমন ফ্যাকাসে কেন? আমিরা কোনো উত্তর দিল না। সে দিগ্বিক জ্ঞানশূন্য হয়ে ক্যাম্পে উল্টো দিকে নদীর ধারে জঙ্গলের দিকে হাঁটা শুরু করলো। তার মাথার ভেতরে শুধু বৃদ্ধার কথাগুলোই হাতুড়ির মতন আঘাত করছে। তোমার বাবা, তোমার দেবতা বাবা। ক্যাম্পের কোলাহল থেকে দূরে লেকের ধারে একটা বড় পাথরের উপর বসে আছে আমিরা। আকাশে রূপালি থাকার মতন চাঁদ আর আলোয় লেকের পানি চিকচিক করছে। চারিপাশে ঝিঝি পোকার ডাক আর মৃদু বাতাসে পরিবেশটা শান্ত করে রেখেছে। কিন্তু আমিরার ভেতরে তখনও এক ভয়ঙ্কর ঝড় বইছে। সে শূন্য দৃষ্টিতে পানির দিকে তাকিয়ে আছে। কামালকে ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে। হাসান বেশ কিছুক্ষণ ধরেই তাকে খুঁজছিল। ক্যাম্পের বাইরে একা বসে থাকা নিরাপদ নয়। সে ধীর পায়ে কোনো শব্দ না করে আমিরার পেছনে এসে দাঁড়ালো। চাঁদটা আজ খুব সুন্দর, তাই না? হাসানের শান্ত কণ্ঠস্বরে আমিরার ঘোর কাটল। সে চমকে পেছনে তাকালো। তার চোখ দুটো ফোলা, অশ্রুতে ভেজা। হাসানকে দেখে সে নিজেকে আর ধরে রাখতে পারল না। এতদিন ধরে ভেতরে চেপে রাখা সব বিশ্বাস, সব অহংকার, সব কষ্ট যেন বাঁধ ভাঙা বন্যার মতন বেরিয়ে এলো। সে দুই হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল। হাসান কিছু বলল না। সে কোনো প্রশ্ন করল না, কোনো সান্ত্বনাও দিল না। সে শুধু নিঃশব্দে আমিরার পাশে পাথরের উপর বসলো। সে আমিরাকে তার মতন করে কাঁদতে দিল। অনেকক্ষণ পর আমিরার কান্নার বেগ কিছুটা কমে এলো। সে ভাঙা ভাঙা গলায় বলল, সব মিথ্যে, সব কিছুই মিথ্যে ছিল। আমি যাকে আমার জীবনের আদর্শ ভাবতাম, সে সে একজন খুনি, একজন শয়তান। হাসান চুপ করে রইল। তার নীরব উপস্থিতি যেন আমিরার জন্য সবচেয়ে বড় আশ্রয় হয়ে উঠল। আমিরা হাসানের দিকে তাকিয়ে বিধ্বস্ত স্বরে বলল, আপনি আপনি কি আগে থেকেই সব জানতেন? সেদিন অফিসে আপনি তো এই ইঙ্গিতই দিয়েছিলেন, তাই না? মুখোশধারী আবর্জনা। আপনি আমার বাবাকে নিয়ে কথাগুলো বলেছিলেন। হাসান শান্তভাবে লেকের দিকে তাকিয়ে বলল, সত্যিটা খুব কঠিন আমিরা। কখনো কখনো এটা আমাদের এতটাই পুড়িয়ে দেয় যে ছাই ছাড়া আর কিচ্ছু বাকি থাকে না। কিন্তু সেই ছাই থেকেই নতুন করে বাঁচতে শিখতে হয়। কিভাবে বাঁচবো আমি? আমার পরিচয় পুরোটাই তো একটা মিথ্যের উপর তৈরি। আমি কোন মুখে নিজেকে আনোয়ার চৌধুরীর মেয়ে বলে পরিচয় দেব? আমার তো নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আমি এতদিন একজন খুনির হয়ে লড়ছিলাম, আপনার মতো একজন নির্দোষ মানুষকে ভুল বুঝছিলাম। আপনি নির্দোষ ছিলেন। আপনি যা জেনে বড় হয়েছেন সেটাই বিশ্বাস করেছেন। এতে আপনার কোনো দোষ নেই। আমিরা আবার কান্নায় ভেঙে পড়ল। আমি ওই বৃদ্ধার চোখের দিকে তাকাতে পারছিলাম না। ওর স্বামী, ওর ছেলেকে আমার বাবা। ছি, আমি আমি কি করব এখন? হাসান এইবার তার ডান হাতটা বাড়িয়ে খুব আলতো করে আমিরার কাঁধের উপর রাখলো। তার স্পর্শটা ছিল নির্ভরতার আশ্রয়ে। এই প্রথম কেউ আমিরাকে বিচার না করে তাকে বোঝার চেষ্টা করলো। হাসানের স্পর্শে আমিরার কাঁপুনিটা ধীরে ধীরে কমে এলো। সে হাসানের কাঁধে মাথা রাখলো। লেকের ধারে সেই শান্ত চাঁদনি রাতের দুটো বিপর্যস্ত আত্মা একে অপরের মধ্যে সান্ত্বনা খুঁজে নিল। অনেকক্ষণ নীরবতার পর হাসান কথা বলল। তার কণ্ঠস্বর ছিল গভীর, যেন সে নিজের জীবনের দর্শন বলছে। আমরা কেউই আমাদের অতীতকে বেছে নিতে পারি না আমিরা। আমাদের জন্ম, আমাদের পরিবার, এসব আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু আমাদের নিয়ন্ত্রণে থাকে আমাদের ভবিষ্যৎ। আমরা চাইলে অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করতে পারি। আমরা চাইলে একটা নতুন সত্যি তৈরি করতে পারি। আপনার বাবার পরিচয় আপনার শেষ কথা নয় আমিরা। আপনার নিজের কাজই হবে আপনার আসল পরিচয়। আমিরা মুখ তুলে হাসানের চোখের দিকে তাকিয়ে বলে, কিন্তু আমার কাছে শুরুটাই তো হয়েছিল প্রতিশোধের আগুন দিয়ে। আগুন যেমন ধ্বংস করে তেমন পরিশুদ্ধ করে। হয়তো এই আগুনটা আপনার ভেতরের মিথ্যাগুলোকে পুড়িয়ে দেওয়ার জন্যই দরকার ছিল। এখন আপনি যা করবেন সেটা হবে আপনার নিজের সিদ্ধান্ত, কোনো চাপিয়ে দেওয়া বিশ্বাস থেকে নয়।
আমিরা হাসানের চোখের দিকে তাকিয়েই রইল। এই প্রথম সে এই মানুষটার চোখে গভীরতা মাপার চেষ্টা করলো। সে বুঝতে পারল এই মানুষটা তার জীবনে অনেক বড় ঝড় সামলে এখন এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে এই বিপদসংকুল গ্রামের মাঝে এই মানুষটার পাশে বসে সে নিজের পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাটা মনে করলো। তার বাবার তৈরি করা মিথ্যার পৃথিবীতে হাসানই যেন তার একমাত্র সত্যি। আমার খুব ভয় করছে হাসান। হাসান তার কাঁধে হাতটা আরো একটু শক্ত করে ধরে বলে, আমি আছি। এই দুটি শব্দই আমিরার জন্য যথেষ্ট ছিল। সে চোখ বন্ধ করে। বহু বছর পর এই প্রথমবার তার মনে হলো সে একা নয়। এদিকে ক্যাম্প থেকে কয়েক কিলোমিটার দূরে জঙ্গলের গভীরে রেড ইগল সন্ত্রাসী গোষ্ঠীদের গোপন আস্তানা। স্যাঁতস্যাঁতে একটা ব্যাংকারের ভেতরে বসে আছে দলের নেতা আকরাম। আকরাম একসময় আনোয়ার চৌধুরীর ডান হাত ছিল, তার সব কর্মের সঙ্গী। চৌধুরীর মৃত্যুর পর সে নিজেই এই সন্ত্রাসী দলটা তৈরি করে। তার সামনে বসে আছে তার সেকেন্ড ইন কমান্ড বাশার। ওস্তাদ, খবর পাইছি ঢাকার এক সাংবাদিক মাইয়া নাম আমিরা ক্যাম্পে আইছে। জেনারেল হাসানের লগে খুব মাখামাখি। আকরাম হাতে থাকা বিদেশি মদের বোতলে চুমুক দিয়ে বলে, আমিরা? কোন আমিরা? ওই যে আমাগো মুরহুম নেতা আনোয়ার চৌধুরীর একমাত্র মাইয়া। আনোয়ার চৌধুরীর নাম শুনে আকরামের চোখ দুটো শিয়ালের মতন জ্বলে উঠেছে। সে অট্টহাসি দিয়ে ফেটে পড়ল। বাহ বাহ বাহ, কি খবর শুনাইলি রে বাসার। পাপের বোঝা মাইয়ার ঘাড়ে আইসা পড়ছে। রক্তের টান, বুঝলি, রক্তের টান। তাই এই মাইয়া এখানে কি করে? বাপের মতো নেতা হইতে আইছে নাকি? শুনলাম জেনারেল হাসানের উপর ডকুমেন্টারি বানাইতে আইছে, কিন্তু আমাগো চোর বলতাছে মাইয়াটা নাকি গ্রামের পুরানো ঘটনা নিয়ে খুব খোঁজাখুঁজি করতেছে। আজকেও রহিমা বুড়ির বাড়িতে গেছিল। আকরামের মুখের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। রহিমা বুড়ি? সর্বনাশ, ওই বুড়ি এখনো বেঁচে আছে? চৌধুরী তো বলছিল সব প্রমাণ শেষ করে দিয়েছে। এই মাইয়া যদি বেশি ঘাঁটাঘাঁটি করে তাহলে তো আমার নামও বাহির হইয়া আসবো। চৌধুরী তো একা সব করে নাই। এখন কি করু মোস্তাদ? মাইয়াটারে সরাইয়া দিমু? আকরাম কিছুক্ষণ ভাবে, এক ধূর্ত হাসি হেসে বলে, আরে না, সরাইয়া দিলে তো সব খেলা শেষ। মায়াটা তো এখন আমাগোর জন্য আল্লাহর তরফ থেকে পাঠানো এক নিয়ামত। ওরে দিয়াই তো আমার আসল খেলাটা খেলবো। জেনারেল হাসান বেটা খুব উঠতে আছে, তাই না? ওর ডানাটা এবার কাইটা ফেলতে হবে। শালা এমন জায়গায় আইসা বইছে, একটা মালও পাচার করতে পারি না। কি করতে চান ওস্তাদ? আমার মায়েরাটারে কিডন্যাপ করবো। আনোয়ার চৌধুরী মায়া জেনারেল হাসানের খুব কাছের লোক। চিন্তা কর পেশারে কি হইব। আমরা হাসানের কাছে দাবি করব, সে যদি তার পুরো টিম নিয়ে এই এলাকা ছাড়িয়া না যায় তাহলে আমার মায়াটারে ফেরত দিব না। একদিকে সরকারের চাপ, আরেকদিকে মিডিয়ার চাপ। হাসান তখন পালাবার পথ পাইব না। যখন সে বিভ্রান্ত হইয়া যাইব তখন সেই সুযোগে আমরা মাল পাচার করব। দারুণ প্ল্যান ওস্তাদ। এক ঢিলে দুই পাখি। মাইয়াটারেও সরাইয়া দেওয়া হইল, আবার এলাকাটাও আমাকে দখলে আইসা পড়ল। একে বলে পায়োটিক জাস্টিস, বুঝলি? বাপের পাপের ফল মাইয়া ভোগ করব, আর সেই ফলটা আমরা খাবো। যা পোলাপান রে, রেডি হইতে বল। সুযোগ মতো মায়াটারে তুইলা আনতে হইব, কোনো ভুল যেন না হয়। বাশার শয়তানি হাসি হেসে ব্যাংকারের থেকে বেরিয়ে গেল। আকরাম একা একা হাসতে লাগলো। সে জানে এই খেলাটায় সেই জিতবে, কারণ সে আনোয়ার চৌধুরীর কাছ থেকেই শিখেছে কিভাবে আবেগ আর সম্পর্ককে ব্যবহার করে প্রতিপক্ষকে ধ্বংস করতে হয়। এদিকে গভীর রাত। হাসানের কামান্ড টেন্টে তখনও আলো জ্বলছে। ডিজিটাল ম্যাপ আর বিভিন্ন ডেটা স্ক্রিনে ভেসে উঠছে। হাসান আর কর্নেল রাশিদ একটি জরুরি মিটিংয়ে বসেছেন। স্যার, আমাদের ইনফর্মার একটু আগে খবরটা পাঠিয়েছে। আকরাম নিজেই এই নির্দেশ দিয়েছে। ওরা মিস আমিরাকে টার্গেট করছে। হাসানের চোয়াল শক্ত হয়ে গেল। তার মুষ্টিবদ্ধ হাত টেবিলের উপর রাখা। সে আগেই আশঙ্কা করেছিল এমন কিছু একটা হতে পারে। আমি জানতাম ও এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। আনোয়ার চৌধুরীর মতোই ধূর্ত। সে জানে আমিরা আমার দুর্বল জায়গা হয়ে গেছে। স্যার, আমাদের এই মিশনে আমিরাকে এখান থেকে সরিয়ে দেওয়া উচিত। তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়াটাই সবচেয়ে নিরাপদ হবে। না রশিদ, আমিরা এখন এখান থেকে গেলে আকরাম বুঝে যাবে।
আমরা তার প্ল্যান জেনে গেছি, সে আরও সতর্ক হয়ে যাবে। তাছাড়া আমিরাকে এখন আমি একা ছাড়তে পারি না, সে মানসিকভাবে খুব বিপর্যস্ত। তাহলে আমরা কি করব স্যার? আমরা তো তাকে সবসময় চোখে চোখে দেখে রাখতে পারবো না। হাসান চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সে ম্যাপের দিকে এগিয়ে গেল। তার চোখ মুখে ফুটে উঠেছে এক শিকারী বাঘের হিংস্রতা। আকরাম একটা ফাঁদ পেতেছে, সে ভাবছে আমি সেই ফাঁদে পা দেব, কিন্তু সে জানে না আসল ফাঁদটা আমি পাতব। আমি আপনার কথা বুঝতে পারছি না স্যার। হাসান কর্নেল রাশিদের দিকে ঘুরে বলে, আকরাম চাইছে আমিরাকে ব্যবহার করে আমাকে ব্ল্যাকমেল করতে। আমরা তাকে সেই সুযোগটাই দেব। আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করব যেন সে খুব সহজেই আমিরাকে কিডন্যাপ করতে পারে। স্যার আপনি কি বলছেন? এটা তো মিস আমিরার জীবন নিয়ে খেলা করা হবে। তার জীবনের একচুরো ক্ষতি হবে না রশিদ, এটাই আমার গ্যারান্টি। আমিরা যখন তাদের হাতে যাবে তখন তার গায়ে একটা ট্র্যাকার থাকবে। আমরা তাকে অনুসরণ করে আকরামের আস্তানা পর্যন্ত পৌঁছে যাব, যে আস্তানা আমরা গত 1 মাস ধরে খুঁজে বের করতে পারছি না। সেই আস্তানার ঠিকানা আমিরা নিজেই আমাদের এনে দেবে। কর্নেল রাশিদের মুখটা হা হয়ে গেল। সে জেনারেল হাসানের দিকে বিস্ময়কভাবে তাকিয়ে রইল। কিন্তু কিন্তু এটা খুব ঝুঁকিপূর্ণ স্যার। যুদ্ধটাই তো ঝুঁকির খেলা কর্নেল, যে সবচেয়ে বেশি বড় ঝুঁকিটা নিতে পারে জয় তারই হয়। হাসান ওয়াকি টোয়াকি তুলে নিল। সে তার সেরা 2 জন কমান্ডোকে কিছু গোপন নির্দেশ দিল, যারা এখন থেকে ছায়ার মতন আমিরার পাশে থাকবে, কিন্তু আমিরা তো জানতেও পারবে না। হাসান কর্নেল রাশিদের কাঁধে হাত রাখে, এক শীতল এবং আত্মবিশ্বাসীর কণ্ঠে বলে, আকরাম ভাবছে সেই শিকারী আর আমরা শিকার, কিন্তু খেলাটা এখন ঘুরে গেছে। হাসানের ঠোঁটের কোণায় ফুটে উঠছে এক হিমশীতল হাসি। শিকারী নিজেই এখন শিকার হবে। পরদিন দুপুরে জঙ্গলের ভেতর দিয়ে চলে যাওয়া একটি কাঁচা রাস্তা। সেনাবাহিনীর একটি জিপ গাড়ি ক্যাম্পের দিকে ফিরে আসছে। গাড়ির ড্রাইভিং সিটে একজন সৈনিক, পাশে বসে আছে আমিরা। সে কিছুটা অন্যমনস্ক, তার দৃষ্টি বাইরে সবুজ জঙ্গলের দিকে। ম্যাডাম, আপনার কি শরীর খারাপ লাগছে? সকাল থেকে দেখছি আপনি কিছু খাননি। না, ঠিক আছে। আমি শুধু শুধু ভাবছি এতগুলো সত্যি একসঙ্গে হজম করাটা কতটা কঠিন। জেনারেল স্যার আপনার জন্য খুব চিন্তা করছেন ম্যাডাম। উনি বারবার বলে দিয়েছেন আপনার যেন কোনো অসুবিধে না হয়। তোমাদের জেনারেল একজন অদ্ভুত মানুষ, বাইরে থেকে পাথরের মতো, কিন্তু ভিতরটা। আমিরা কথা শেষ হওয়ার আগেই রাস্তার মাঝখানে হঠাৎ করে একটা বিশাল গাছ পড়ে থাকতে দেখে ড্রাইভার সজোরে ব্রেক কষল। চারিপাশে নিস্তব্ধতায় খান খান হয়ে আছে। ম্যাডাম, নিচে নামবেন না, এটা একটা ফাঁদ হতে পারে। ড্রাইভারের কথা শেষ হওয়ার আগেই জঙ্গলের ভেতর থেকে 8 থেকে 10 জন সন্ত্রাসী বেরিয়ে এসে গাড়িটিকে ঘিরে ফেলল। তাদের নেতা বাসর বন্দুকের নল আমিরার দিকে তাক করে নোংরা হাসি হাসল। নামো ম্যাডাম, কোনো চালাকির চেষ্টা করবা না, নইলে কিন্তু তোমার ড্রাইভারের লাশটাও খুঁজে পাইবা না। আমিরা হতভম্ব হয়ে গেল, কিন্তু তার চোখে মুখে ভয় প্রকাশ করল না। সে বুঝতে পারল এটা রেড ইগলেরই কাজ। ড্রাইভারটি ওয়াকি টোয়াকিতে কিছু বলার চেষ্টা করতে একজন সন্ত্রাসী রাইফেলের বাট দিয়ে তার মাথায় আঘাত করে এবং তাকে অজ্ঞান করে দিল। বাসর আমিরার হাত ধরে টেনে নামতে নামতে বলল, চলো সুন্দরী, তোমার জন্য আমাগো ওস্তাদ অপেক্ষা করছে। আনোয়ার চৌধুরীর মাইয়া, আজকে তোমারে দিয়া আমরা জেনারেল হাসান রে দাফন করুন। আমিরা কোনো বাধা দিল না। সে শান্তভাবে সন্ত্রাসীদের সাথে হাঁটতে লাগলো, যেন সে ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিয়েছে। কিন্তু তার শান্ত থাকার কারণ অন্য। আগের রাতে হাসান তাকে আড়ালে ডেকে নিয়ে পুরো পরিকল্পনাটা জানিয়েছিল। তার জ্যাকেটের কলারের নিচে লাগানো ছিল একটি মাইক্রো ট্রান্সফরমার। আগের রাতের কথোপকথনটা ছিল ঠিক এরকম। আমিরা, আমি জানি এটা খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু আকরামকে ধরার এটাই একমাত্র উপায়। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার গায়ে একটা আঁচড়ও লাগবে না। তুমি কি আমার উপরে এই বিশ্বাসটা রাখতে পারবে? আমার নিজের চেয়েও বেশি বিশ্বাস এখন আমি আপনাকে করি হাসান। জঙ্গল আরো গভীর। একটি টিলার উপরে বাইনাকুলার চোখে লাগিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে হাসান এবং তার কমান্ডোর দল।
তাদের পরনে জঙ্গলের সাথে মিশে যাওয়া ওই কালারের পোশাক। কর্নেল রাশিদ ওয়াকিটোয়াকিতে চাপা স্বরে বলল, স্যার, ওরা টোপ গিলছে। দে আর মুভিং টুয়ার্ডস ইটস। আমরা কি এখন আটক করব? নেগেটিভ রশিদ, এখনই নয়। ওদেরকে ওদের আস্তানা পর্যন্ত যেতে দাও। আমি চাই সাপের গর্তে ঢুকে সবগুলো সাপকে একসাথে শেষ করতে। তোমরা পজিশন হোল্ড করো, আমার আদেশের জন্য অপেক্ষা করো। আমিরাকে নিয়ে সন্ত্রাসীরা জঙ্গলের গভীরে একটা পুরনো পরিত্যক্ত ব্যাংকারের দিকে এগিয়ে গেল। ব্যাংকারের সামনে দাঁড়িয়েছিল তাদের নেতা আকরাম। আমিরাকে দেখে সে এক পৈশাচিক হাসি দিল। স্বাগতম শাহজাদি, তোমার বাপের রাজত্বে তোমারই স্বাগতম। বাপ তো অনেক আগেই গেছে, আজকে তোমারে দিয়া তোমার ওই জেনারেল আশিকটাকেও তোমার বাপের কাছে পাঠাবো। আমিরা ঠান্ডা ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার বাবাকে নিয়ে একটা নোংরা কথা বলবি না। তোর মতো আবর্জনারা আমার বাবার পায়ের যোগ্য নয়। বাপের জন্য দেখি খুব দরদ, কিন্তু তুমি তো জানোই না তোমার ওই মহান বাপ কি জিনিস ছিল। আমি তো তার ছাত্র মাত্র, সে ছিল এই খেলার ওস্তাদ। আমিরা তার ওয়াকিটকি অন করে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কথা বলতে শুরু করলো। সে জানে হাসান নিশ্চয়ই এই বার্তাটা শুনেছে। জেনারেল হাসান, শুনতে পাচ্ছ আমার কথা? তোমার খেলনা এখন আমার হাতে। যদি ওকে জীবিত ফেরত চাও, তাহলে 1 ঘন্টার মধ্যে তোমার সব সৈন্য সামন্ত নিয়ে সোনাপুর ছেড়ে চলে যাবে। না হলে আনোয়ার চৌধুরীর মেয়ের পরিণতি তার বাপের চেয়েও ভয়ঙ্কর হবে। টিলার উপরে দাঁড়িয়ে হাসান সব শুনছে। তার চোয়াল শক্ত, চোখ দুটো স্থির। সে ওয়াকিটোয়াকিতে জবাব দিল, তোর শর্তে আমি রাজি আকরাম, কিন্তু আমাকে প্রমাণ দিতে হবে যে আমিরা বেঁচে আছে এবং সুস্থ আছে। অবশ্যই। আমিরা, কথা বলো তোমার জেনারেলের সাথে। আমিরা শান্ত কিন্তু কাঁপা কাঁপা গলায়, যা ছিল তাদের পূর্ব পরিকল্পিত, বলে, হাসান, ওরা আমাকে মেরে ফেলবে। আপনি ওদের কথা মেনে নিন প্লিজ। আমার জন্য পুরো মিশনটাকে নষ্ট করবেন না। চুপ করো আমিরা, আমি জানি আমাকে কি করতে হবে। হাসান ওয়াকিটোয়াকি বন্ধ করে কর্নেল রাশিদের দিকে তাকালো। সবাই রেডি? আলফা টিম, তোমরা নর্থ সাইড কভার করবে, ব্রাভো টিম সাউথ, আমি আর চার্লি টিম মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকবো। মনে রাখবে আমাদের মূল লক্ষ্য দুটো: 1, আমিরাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা; 2, আমিরাকে জীবিত ধরা। ফায়ার অন মাই কমান্ড। ব্যাংকারের ভেতরে আকরাম তখন জয়ের আনন্দে আত্মহারা। সে জানে হাসান তার দাবি মেনে নিতে বাধ্য। আকরাম তার লোকের দিকে তাকিয়ে বলল, দেখলি কেমন বাঘের বাচ্চা বিলাই হয়ে গেল? যা, তোরা বাইরে পাহারা দে। জেনারেলের পলায়নটা নিজের চোখে দেখতে হইব। ঠিক তখনই ব্যাংকারের বাইরে থেকে ভেসে এলো এক তীব্র বিস্ফোরণের শব্দ। সাথে সাথে শুরু হলো স্বয়ংক্রিয় রাইফেলের কান ফাটানো আওয়াজ। আকরাম কিছু বুঝে ওঠার আগেই ব্যাংকারের মূল দরজা ভেঙে ঝড়ের বেগে ভেতরে ঢুকলো হাসান ও তার কমান্ডো দল। ফ্রিজ, ডোন্ট মুভ। শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। ব্যাংকারে সীমিত জায়গায় গুলির শব্দর প্রতিধ্বনিত হয়ে এক নরকীয় পরিবেশ তৈরি করলো। আকরাম আমিরাকে ঢাল হিসাবে ব্যবহার করার চেষ্টা করতে হাসান এক অবিশ্বাস্য ক্ষতিপ্রায় তার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমিরাকে এক ঝাটকায় সরিয়ে দিয়ে সে আমিরাকে মাটিতে ফেলে দিল। বাইরে তখন কমান্ডোর সাথে সন্ত্রাসীদের গোলাগুলি চলছে। আকরাম পকেট থেকে একটা ছোট ছুরি বের করে হাসানকে আঘাত করার চেষ্টা করলো। দুজনের মধ্যেই শুরু হলো এক ভয়ঙ্কর হতাহতি। সে হাসান এক জোরালো ঘুষিতে আকরামকে অজ্ঞান করে ফেলল। কয়েক মিনিটের মধ্যে পুরো এলাকার সেনাবাহিনীরা নিয়ন্ত্রণে চলে এলো। হাসান ছুটে আমিরার কাছে গেল। আমিরা ভয়ে এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। হাসান আমিরার কাঁধে হাত রাখে, উদ্বিগ্ন স্বরে বলে, তুমি ঠিক আছো? তোমার লাগেনি তো? আমি ঠিক আছি, আমি জানতাম আপনি আসবেন। হাসান আমিরাকে ধরে দাঁড় করায়। ব্যাংকারের বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। যুদ্ধ শেষ, কিন্তু আমিরার মনে যুদ্ধটা যেন সবেই শুরু হলো। আকরামকে বলা শেষ কথাগুলো তার মাথায় ঘুরছে। তুমি তো জানোই না তোমার ওই মহান বাপ কি জিনিস ছিল। মিলিটারি ক্যাম্প। হাসান এবং আমিরা কমান্ডো টেন্টের ভেতর বসে আছে। বাইরে থেকে ভেসে আসছে আহত সৈনিকদের মৃদু গঙ্গানির শব্দ এবং মেডিকেল অফিসারদের ছোটাছুটির আওয়াজ।
অপারেশনে সেনাবাহিনীর 2 জন সৈনিক আহত রয়েছে। হাসান একটি ফাইলের উপর ঝুঁকে কিছু একটা দেখছে, কিন্তু তার মনোযোগ সেখানে নেই। ওদের ওদের অবস্থা খুব খারাপ। বুলেটের আঘাত, তবে ওরা ঠিক হয়ে যাবে। ওরা সাহসী সৈনিক। সবাই আমার জন্য। হাসান আমিরার কথা থামিয়ে দিয়ে তার দিকে তাকিয়ে বলে, তোমার জন্য নয় আমিরা, দেশের জন্য। এটাই আমাদের কাজ। তুমি নিজেকে দোষ দেবে না। তবুও ভেতরে একটা ভারী নীরবতা। আমিরা দেখলো হাসানের টেবিলের এক কোণায় একটা পুরনো চামড়ার বাধাই করা ডায়েরি রাখা। কৌতূহলবশত সে সেদিকে এগিয়ে গেল। এটা কি আপনার ডায়েরি? হাসান এক পলক তাকিয়ে অন্যমনস্কভাবে বলল, অনেক পুরনো, এখন আর লেখা হয় না। হাসান একটি জরুরি কলে তাঁবুর বাইরে চলে গেল। আমিরা একা দাঁড়িয়ে রইল। তার হাতটা যেন নিজের অজান্তেই ডায়েরির দিকে এগিয়ে গেল। একটা তীব্র ইচ্ছে তাকে গ্রাস করলো। এই ডায়েরির ভেতরে হয়তো সেই সব প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে, যা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুলল। পাতাগুলো হলদে হয়ে গেছে, কালির রঙও জায়গায় জায়গায় হালকা। সে পাতা উল্টাতে উল্টাতে একটা নির্দিষ্ট তারিখে এসে থেমে গেল। তারিখটা তার খুব চেনা। এটা তার বাবার মৃত্যুর ঠিক আগের দিনের তারিখ। সে পড়তে শুরু করলো। ডায়েরিতে লেখা ছিল, আজ আমার জীবনের সবচেয়ে কালো দিন। আমার বন্ধু, আমার ভাই সজীব আজ আর আমাদের মাঝে নেই। না, ওকে কেউ খুন করেনি, ও নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। কিন্তু আমি জানি এটা আত্মহত্যা নয়, এটা একটা খুন। আর এই খুনের জন্য দায়ী একজন, আনোয়ার চৌধুরী। আমিরা স্তব্ধ হয়ে গেল। সে রুদ্ধশ্বাসে আবার পড়তে লাগলো। সজীবের ছোট বোন নীলা, গ্রামের সবচেয়ে শান্ত, সবচেয়ে হাসি খুশি মেয়ে ছিল সে। তার বিয়ের কথা ছিল। গতকাল সন্ধ্যায় সে পাশের গ্রাম থেকে ফিরছিল। পথে পথে চৌধুরীর লোকেরা তাকে তুলে নিয়ে যায়। তাকে নিয়ে যাওয়া হয় চৌধুরীর বাগান বাড়িতে। সারা রাত আমরা ওকে খুঁজেছি। সকালে ওকে পাওয়া গেল নদীর ধারে, জ্ঞানহীন অবস্থায়। ওর শরীরটা, ওর চোখ দুটো সব বলে দিচ্ছিল কি ভয়ঙ্কর ঝড় তার উপর দিয়ে বয়ে গেছে। জ্ঞান ফেরার পর সে একটা কথাও বলেনি, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। তারপর আজ দুপুরে যখন বাড়িতে কেউ ছিল না, সে গলায় দড়ি দেয়। আত্মহত্যা করে নীল, কারণ তাকে নির্মমভাবে গ্যাংরেপ করা হয়েছিল। তার উপর নির্যাতন করা হয়েছিল, ড্রাগস খাইয়েছিল। নীলা এসব কিছু সহ্য করতে না পারে নিজেকে শেষ করে দিয়েছে। সজীব খবরটা পেয়ে পাগল হয়ে গিয়েছিল। সে একটা দা হাতে নিয়ে চৌধুরীর বাড়ির দিকে ছুটে যাচ্ছিল। আমরা সবাই মিলে ওকে আটকেছি। ও শুধু চিৎকার করে বলেছিল, আমি এই শয়তানটাকে ছাড়বো না, আমি ওকে খুন করব। আমরা ওকে বুঝিয়েছিলাম চৌধুরী অনেক ক্ষমতাধর, তার বিরুদ্ধে কি আমরা কিচ্ছু করতে পারবো না। উল্টে আমাদের পুরো গ্রামটাকে সে শেষ করে দেবে। আমিরা চোখ বন্ধ করে ফেললো। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সে আবার পড়তে শুরু করলো। সজীব শান্ত হয়েছিল, কিন্তু আমি জানতাম না ওর ভেতরে কি চলছিল। রাতে সে আমাদের গ্রামের সবচেয়ে উঁচু টাওয়ারটার উপর থেকে ঝাঁপ দিল। যাওয়ার আগে সে আমার জন্য একটা চিঠি রেখে গেছে। তাতে লেখা, ভাই, আমি বোনের অপমানের বোঝা নিয়ে বাঁচতে পারলাম না, তুই অন্তত এর বিচার করিস, না হলে আমাদের আত্মার শান্তি পাবে না। বিচার? কার কাছে বিচার চাইবো আমি? পুলিশ, প্রশাসন সব তো চৌধুরীর পকেটে। না, এদের কাছে বিচার চেয়ে কোনো লাভ নেই। বিচার আমাকেই করতে হবে। সজীবের কসম, নীলার ইজ্জতের কসম, আমি এর বিচার করব। আনোয়ার চৌধুরীকে তার পাপের শাস্তি পেতেই হবে। আজ রাতে আমি হব আইন, আমি হব বিচারক। ডায়েরিতে লেখা এখানেই শেষ। শেষ লাইনটার নিচে কালির দাগ ছড়িয়ে গেছে, যেন কয়েক ফোঁটা চোখের জল পড়েছিল সেখানে। আমিরা কাঁপো কাঁপো হাতে ডায়েরিটা বন্ধ করলো। তার পুরো পৃথিবীটা যেন ঘুরছে। যে বাবাকে সে এতদিন দেবতা ভেবে এসেছে, তার এমন পৈশাচিক রূপ সে কল্পনাও করতে পারেনি। তার মনে পড়ল তার বাবা প্রায়ই এই বাগান বাড়িটিতে পার্টি করতে যেতেন। ছোটবেলায় সে বুঝতো না, আজ বুঝতে পারছে সে পার্টির আড়ালে কি চালাতো।
ঠিক তখনই তাঁবুর পর্দা সরিয়ে হাসান ভেতরে ঢুক। আমিরাকে ডায়েরি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে সে মুহূর্তের জন্য জমে গেল। তোমার এটা পড়া উচিত হয়নি আমিরা। কেন? কারণটা কি সত্যি তাই? বলুন না হাসান, বলুন এই ডায়েরিতে যা লেখা আছে সব সত্যি। হাসান কোনো উত্তর দিল না। তার নীরবতাই ছিল সবচেয়ে বড় স্বীকারোক্তি। আমিরার হাত থেকে ডায়েরিটা মাটিতে পড়ে গেল। আমিরা টলতে টলতে তাঁবু থেকে বেরিয়ে এলো। সে দ্বিধাদ্বিগ্ন জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করলো। তার একটাই গন্তব্য, জামাল, হাসানের ছোটবেলার বন্ধু। সে জানে এই ঘটনা একমাত্র জীবিত সাক্ষী এখন জামালই। গ্রামের অন্য প্রান্তে জামালের ছোট্ট মুদির দোকান। জামাল তখন দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল। আমিরা হন্তদন্ত হয়ে সেখানে উপস্থিত হলো। তার উস্কো খুস্কো চুল, ফোলা চোখ দেখে জামাল চমকে গেল। আমিরা আপা, আপনি এই অবস্থায়, কি হয়েছে? আমিরা জামালের হাত দুটো ধরে মারিয়া হয়ে বলল, জামাল ভাই, আমাকে সত্যিটা বলুন প্লিজ, আর কিছু লুকাবেন না। 17 বছর আগে সেই রাতে আমার বাবার সাথে কি হয়েছিল? হাসান, হাসান কি? জামাল আমিরার অবস্থা দেখে বুঝতে পারল সে সব জেনে গেছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে দোকানে ঝাঁপ নামিয়ে দিল। ভেতরে আসেন আপা, বাইরে কথা বলা ঠিক হইব না। দোকানে টিমটিম আলোর নিচে দুটো মানুষ মুখোমুখি বসল। একজন অতীতের সাক্ষী, অন্যজন সেই অতীতের শিকার। হাসানের ডায়েরিতে যা পড়ছেন তার এক বর্ণ মিথ্যা না আপা, বরং যা লেখা আছে আসল ঘটনা ছিল তার চেয়েও 1000 গুণ ভয়ঙ্কর। নীলার লাশটা যখন আমরা নামাই, ওর দিকে তাকানো যাচ্ছিল না। আর সজীব আমার চোখের সামনে টাওয়ার থেকে ঝাঁপ দিয়েছিল ছেলেটা। হাসান সেদিন পাথর হইয়া গেছিল। তারপর তারপর কি হয়েছিল? সেদিন রাতে হাসান আমাদের কয়েকজনকে ডেকেছিল। ওর চোখ দুটো বাঘের মতো জ্বলতেছিল। ও শুধু বলছিল এর শেষ দেখতে হবে। আমরা ওকে অনেক আটকানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি। ও একা একা চলে গিয়েছিল চৌধুরীর বাগান বাড়ির দিকে। আমরা ভয়ে ভয়ে ওর পিছু নিয়েছিলাম। জামালের কণ্ঠস্বর কাঁপছে, যেন সে আবার সেই রাতে ফিরে গেছে। চৌধুরী তখন তার বাগান বাড়িতে মদ আর নাচ গান নিয়ে ব্যস্ত ছিল। হাসান সরাসরি ভেতরে ঢুকে গেছিল। আমরা বাইরে থেকে শুধু চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পাইতেছিলাম। এরপর একটা গুলির শব্দ হলো। আমরা যখন ভেতরে ঢুকলাম তখন দেখলাম চৌধুরীর লাশটা মেঝেতে পড়ে আছে, আর তার পাশে হাসান বন্দুক হাতে পাথরের মূর্তির মতো দাঁড়াইয়া আছে। ওর চোখে কোনো ভয় ছিল না, ছিল এক অদ্ভুত শান্তি, যেন সে তার জীবনে সবচেয়ে জরুরি কাজটা শেষ করছে। তাহলে হাসানি? হ্যাঁ আপা, হাসানি চৌধুরীকে মানে আপনার বাবাকে খুন করেছিল। কিন্তু আপনি কি জানেন তারপর কি হয়েছিল? আমরা ভেবেছিলাম সব শেষ, হাসান ধরা পড়বে, ওর ফাঁসি হবে। কিন্তু গ্রামের একজন মানুষও পুলিশের কাছে মুখ খোলে নাই। জামালের চোখে এক অদ্ভুত গর্বের ছায়া। চৌধুরীর অত্যাচার গ্রামের সবাই অতিষ্ঠ ছিল, কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারতো না। হাসান যা করছিল তা ছিল আমাদের সবার মনের ইচ্ছা। তাই পুরো গ্রামবাসী মিলে সেদিন সিদ্ধান্ত নিই আমরা হাসানকে বাঁচাবো। আমরা বাগান বাড়ির সব প্রমাণ নষ্ট কইরা দিই, বন্দুকটা পাশের নদীতে ফেলা দিই, আর হাসানকে বলি সে যেন গ্রাম ছাইরা পালাইয়া যায়। কারণ সে শুধু সজীব আর নীলার মৃত্যুর প্রতিশোধ নেয় নাই, সে আমাদের সবাইকেই একটা শয়তানের হাত থেকে মুক্তি দিয়েছিল। পুরো গ্রাম সবাই মিলে তাকে সাহায্য করেছে? হ্যাঁ আপা, মোশারফ মাস্টার, আমাদের মসজিদের ইমাম সাহেব, আমরা সবাই মিলে টাকা তুইলা হাসানকে শহরের এক আত্মীয়র বাড়িতে পাঠাইয়া দিই। আমরা জানতাম ছেলেটার মাথায় অনেক বুদ্ধি, সুযোগ পাইলে সে অনেক বড় কিছু করবে। ওর বাঁচানোটা ছিল আমাদের দায়িত্ব। হাসান খুনি না আপা, ও ছিল আমাদের মুক্তিদাতা। আমিরা আর কিছু শুনতে পারল না। তার এতদিনের বিশ্বাস, এতদিনের ঘৃণা সব যেন এক মুহূর্তেই ভেঙে চুরমুর হয়ে গেল। যে মানুষটাকে সে এতদিন খুনি ভেবে এসেছে, সে আসলেই একজন নায়ক।
আর যে ভাবাকে সে নায়ক ভেবে এসেছে সে ছিল একজন শয়তান। পরের দিন লেকের ধারে সেই আগের জায়গা। আমিনা পাথরের ওপর বসে আছে, কিন্তু আজ তার চোখে জল নেই। তার চোখ দুটো যেন শুকিয়ে গেছে। সে শূন্য দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে। তার পুরো অস্তিত্বটাই যেন অবশ হয়ে গেছে। হাসান নিঃশব্দে তার পাশে এসে বসল। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। লেকের পানি আর রাতের নিস্তব্ধতাই যেন তাদের দুজনের হয়ে কথা বলছে। জামাল তোমাকে সব বলেছে? আমিরা আর কোনো ভাবাবেগ ছাড়া নিচু স্বরে বলল, হ্যাঁ। আমি দুঃখিত আমিরা, আমি চাইনি তুমি এভাবে সত্যিটা জানো। আমিরা হাসানের দিকে তাকায়। তার চোখে আর কোনো কান্না নেই, আছে এক গভীর ক্লান্তি। কেন করেননি হাসান সাহেব? কেন আপনি এতদিন এই বোঝাটা একা বই বেরিয়েছিলেন? কেন আমাকে সত্যিটা বলেননি? কি বলতাম আমি? বলতাম যে আমি তোমার বাবাকে খুন করেছি। তুমি কি সেটা বিশ্বাস করতে? তাছাড়া আমি তোমার চোখে তোমার বাবার জন্য যে সম্মান, যে ভালোবাসা রেখেছি, সেটা আমি কেড়ে নিতে চাইনি। হ্যাঁ, সম্মান, ভালোবাসা সবই তো মিথ্যে। একটা মিথ্যের পাহাড়ের ওপর দাঁড়িয়ে আমি আপনাকে ঘৃণা করে গেছি, আর আপনি সব জেনেও চুপ করেছিলেন। আমার ঘৃণা, আমার অপমান সব কিছু সহ্য করেছেন কেন? হাসান কোনো উত্তর দিল না। সে শুধু আমিরার দিকে তাকিয়ে রইল। আমি কতটা বোকা, কতটা অন্ধ। আমি একজন শয়তানকে ফেরেশতা ভেবেছিলাম, আর একজন ন্যায়পরায়ণ মানুষকে ভুল বুঝেছি। আপনাকে শেষ করে দিতে এসেছিলাম এখানে। আপনার সম্মান, পোশাক সব ধ্বংস করতে এসেছিলাম। আমার তো আপনার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই নেই। এভাবে বলো না আমিরা। তাহলে কিভাবে বলবো বলুন? আমি কি করব এখন? আমার তো বেঁচে থাকার কোনো কারণই খুঁজে পাচ্ছি না। আমিরা কান্নায় ভেঙে পড়ল। তবে এবারের কান্নাটা আগের বারের মতন না। এটা ছিল এক বিধ্বস্ত আত্মার কান্না, যার পায়ের নিচে শেষ মাটিটুকু সরে গেছে। হাসান আর চুপ করে থাকতে পারল না। সে আমিরার হাতটা নিজের হাতের মধ্যে তুলে নিল। তুমি বাঁচবে আমিরা, নিজের জন্য বাঁচবে, সত্যের জন্য বাঁচবে। তোমার বাবা যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত তুমি করতে পারো না, কিন্তু তুমি চাইলে তার তৈরি করা অন্ধকারটা দূর করতে পারো। তুমি একজন সাংবাদিক, তোমার হাতে কলম আছে, ক্যামেরা আছে, তোমার হাতে সত্যিটা তুলে ধরার ক্ষমতা আছে। আনোয়ার চৌধুরীর মেয়ে হিসেবে নয়, একজন সত্যনিষ্ঠ সাংবাদিক আমিরা হিসেবে বাঁচবে তুমি। আমিরা কান্না ভেজা চোখে হাসানের দিকে স্থির। হাসানের চোখে সে দেখলো এক অসীম আস্থা, এক গভীর বিশ্বাস, যে বিশ্বাস তার নিজের উপর থেকে হারিয়ে গিয়েছে। আমি জানি এটা খুব কঠিন, কিন্তু তুমি একা নও আমিরা। আমি তোমার পাশে আছি, সব সময় থাকবো। আমিরা আর কিছু বলল না। সে শুধু হাসানের হাতটা আরো শক্ত করে ধরে রাখলো। এই মুহূর্তে এই বিধ্বস্ত পৃথিবীতে এই হাতটা যেন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সন্ধ্যার পর রাতে সোনারপুরের অস্থায়ী ক্যাম্পের ভেতরে একটি সুরক্ষিত জিজ্ঞাসাবাদের ঘরের একমাত্র বাতির আলোয় এসে পড়ছে সন্ত্রাসী নেতা আকরামের বিধ্বস্ত চেহারার উপর। সেই হামলার পর তাদের ধরে এনে এখানেই রাখা হয়েছিল। তার হাতে হাত করা, চোখ মুখে পরাজয়ের ছাপ। তার সামনে একটি চেয়ারে শান্ত কিন্তু হিমশীতল দৃষ্টি নিয়ে বসে আছে হাসান। কি লাভ আমাকে এখানে বসিয়ে রেখে? জেনারেল, যা বলার আমি কোর্টেই বলবো। তোমার সাথে আমার কোনো কথা নেই। আমারও তোর সাথে বেশি কথা বলার ইচ্ছে নেই আকরাম। আমি শুধু কয়েকটা উত্তর জানতে এসেছি। উত্তরগুলো দিলে হয়তো তোর সাজার মেয়াদটা কিছুটা কম হতে পারে। রাষ্ট্রপক্ষের সাক্ষী হলে সুবিধা আছে। হ্যাঁ, আমাকে লোক দেখাচ্ছ? আমি আকরাম, আনোয়ার চৌধুরীর লোক ছিলাম। ভয় দেখিয়ে আমাকে কাবু করা যাবে না। হাসান একটা ফাইল খুলে আকরামের সামনে কয়েকটি ছবি ছুড়ে দিল। ছবিগুলোতে আকরামের স্ত্রী আর ছোট মেয়ের ছবি। আমি তোকে ভয় দেখাচ্ছি না, আমি শুধু তোকে তোর ভবিষ্যৎটা দেখাচ্ছি। তুই হয়তো সারা জীবন জেলেই থাকবি, কিন্তু ওদের তো বাইরে থাকতে হবে, তাই না? তোর রেখে যাওয়া টাকার উপর ভরসা করে সেই টাকা কোথা থেকে এসেছে সেটা কি তোর মেয়েটা কোনোদিনও জানতে পারবে? আমার পরিবার দিকে নজর দিবি না কুত্তা। তাহলে সত্যিটা বল, রেডিগোলকে ফাইন্ডিং কে করতো? তোদের কাছে এত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, এত টাকা কোথা থেকে আসছিল?
আনোয়ার চৌধুরী তো বহু আগেই মরে গেছে। আকরাম চুপ করে থাকে, তার চোয়াল শক্ত। চুপ করে থেকে লাভ নেই আকরাম। আনোয়ার চৌধুরী তোকে ব্যবহার করত। সে মরে যাওয়ার পর তোর চেয়ারে বসা নতুন কোনো বস তোকে ব্যবহার করেছে, সেটা আমি খুব ভালো করেই জানি। তুই তো দাবার একটা গুটি ছাড়ার কিছুই নস। খেলা শেষ হলে রাজা ঠিকই বেঁচে থাকে, কিন্তু তোর মতো গুটিদেরই হাস্তা ঘুরে ফেলে দেওয়া হয়। কে তো নতুন বস বল? হাসান চেয়ার থেকে উঠে আকরামের কানের কাছে মুখ নিয়ে এলো। তার কণ্ঠস্বর সাপের হিসহিসের মতন শোনালো। তোর কি মনে হয় তোর ওই নতুন বস তোকে বাঁচানোর চেষ্টা করবে? সে সবার আগে তোকেই শেষ করে দেবে, যাতে তার নামটা বাইরে না আসে। তোর পরিবারকে রাস্তায় নামিয়ে দেবে, আনোয়ার চৌধুরী যেমন করতো। আনোয়ার চৌধুরীর সাথে তুলনাটা আকরামের আত্মসম্মানে আঘাত করলো। সে জানে হাসান মিথ্যা বলছে না। তার চোখে মুখে ফুটে উঠল দ্বিধার ভয়। আকরাম অনেকক্ষণ চুপ থেকে ভাঙা গলায় বলল, আমি যদি নাম বলি আমার কি লাভ? তোর পরিবার সুরক্ষিত থাকবে, এটা আমার প্রতিশ্রুতি। আকরাম একটা দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পারছে তার সব খেলা শেষ। স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম। নামটা শোনার সাথে সাথেই ঘরের ভেতরে যেন পারদ জমে গেল। পাশে দাঁড়িয়ে থাকা কর্নেল রাশিদ চমকে উঠল। হাসান এমন কিছুই আজ করছিল, তাই সে স্থির রইল। জাহাঙ্গীর আলম আনোয়ার চৌধুরীর পুরনো রাজনৈতিক পার্টনার, কিন্তু কেন? তার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য অনেক। প্রথমত, দক্ষিণাঞ্চলে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, যাতে আর্মি এখানে নামে। তারপর আমাদের দিয়ে আর্মির উপর কয়েকটা হামলা করিয়ে প্রমাণ করে দেওয়া যে পরিস্থিতি সামলাতে সেনাবাহিনী ব্যর্থ। আর পুরো দোষটা কার ঘাড়ে? তোমার ঘাড়ে, জেনারেল হাসান। আমার ঘাড়ে? আমাকে সরিয়ে তার কি লাভ? লাভ? আরে তোমার মতো সৎ অফিসার থাকলে তো তাদের দুর্নীতি করতে অসুবিধা হয়। জেনারেল জাহাঙ্গীর আলম আর চৌধুরী একসাথে এই অঞ্চলের সব কালো ব্যবসা নিয়ন্ত্রণ করত। চৌধুরী মরে যাওয়ার পর তুমি এসে সব সাপ্লাই লাইন বন্ধ করে দিয়েছ, তাই তোমাকে সরানোটা তার জন্য খুব জরুরি ছিল। একবার তোমাকে দেশদ্রোহী বা ব্যর্থ প্রমাণ করতে পারলেই কেল্লাফতে। সে নতুন সেনাপ্রধান আনবে, যে হবে তার হাতের পুতুল। হাসান সবটা শুনল। তার কাছে পুরো ছবিটা পরিষ্কার। এটা শুধু সন্ত্রাস দমনের কোনো অপারেশন ছিল না, এটা ছিল দেশের সর্বোচ্চ পর্যায়ে এক নোংরা রাজনৈতিক ষড়যন্ত্র। ধন্যবাদ আকরাম, তোমার এই স্বীকারোক্তি রেকর্ড করা হয়েছে। আশা করি তুমি তোমার পরিবারের মুখটা দেখতে পারবে। হাসান ঘর থেকে বেরিয়ে গেল। তার মুখটা পাথরের মতন কঠিন। সে জানে আসল যুদ্ধটা মাত্র শুরু হতে চলেছে। দুদিন পর ঢাকার একটি প্রথম সারির নিউজ চ্যানেলের ব্যস্ত অফিস। আমিরা তার অফিসের হেড রাশেদ সাহেবের রুমের সামনে দাঁড়িয়ে আছে। সে গভীর শ্বাস নিয়ে দরজায় টোকা দিল। ভেতরে এসো। আমিরা, তোমার খবর কি? সোনাপুরের অ্যাসাইনমেন্ট কেমন হলো? কিছু এক্সক্লুসিভ পেলে? আমিরা ভেতরে ঢোকে, শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ রাশেদ ভাই, এক্সক্লুসিভ পেয়েছি। দেশের ইতিহাসের সবচেয়ে বড় এক্সক্লুসিভ। আর এটা নিয়ে আমি আজ রাতেই লাইভস করতে চাই। বলো, কি কি এমন পেয়েছো? আমিরা তার হাতে থাকা ফাইলটা টেবিলে রেখে বলল, আমি প্রমাণ পেয়েছি। রেডিগোল সন্ত্রাসী গোষ্ঠীর পেছনে আসলে কারা আছে। আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম এই গোষ্ঠীকে অর্থায়ন করছেন। রাশেদ সাহেবের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তিনি চেয়ারে সোজা হয়ে বসলেন। আমিরা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো তুমি কার নামে অভিযোগ করছো? এটা লাইভে গেলে আমাদের চ্যানেল বন্ধ করে দেবে। তোমার জীবনটা পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আমি সব জানি রাশেদ ভাই, কিন্তু আমি যদি আজ ভয় পেয়ে চুপ করে যাই, তাহলে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এই ষড়যন্ত্রের শেকড় আমার নিজের পরিবার পর্যন্ত পৌঁছেছে। আমার বাবা আনোয়ার চৌধুরীও এর অংশ ছিলেন। আমিরা সংক্ষেপে তাকে সবটা খুলে বলল। রাশেদ সাহেব স্তব্ধ হয়ে সব শুনলেন। আমি কি বলবো আমিরা? এটা তো অবিশ্বাস্য। এটা সত্যি রাশেদ ভাই, আর এই সত্যিটা দেশের মানুষের জানা দরকার। আপনি শুধু আমাকে প্রথম টাইমে 1 ঘন্টা একটা স্লট দিন, বাকিটা আমি সামলে নেব।
যদি চ্যানেল বন্ধ হয়ে যায়, আমরা অন্তত এই তৃপ্তি নিয়ে ঘুমাতে পারবো যে আমরা আমাদের দায়িত্বটা পালন করেছি। আমিরার চোখের আগুন আর আত্মবিশ্বাস দেখে রাশেদ সাহেব আর না করতে পারলেন না। তিনি দীর্ঘশ্বাস ফেলে সম্মতি দিলেন। ঠিক তখনই আমিরার ফোন বেজে উঠল। স্ক্রিনে হাসানের নাম ভাসছে। সে ঘর থেকে বেরিয়ে করিডোরে গেল। হ্যালো হাসান সাহেব। হাসানের ফোনে অন্য প্রান্ত থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমিরা, তুমি ঠিক আছো? আমি সব শুনেছি, তুমি ঢাকায় ফিরেছ। আমি ঠিক আছি, আর শুধু ফিরিনি, আমি লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছি। আমি জানি তুমি কি করতে চলেছ, কিন্তু এটা খুব বিপজ্জনক আমিরা। আরেকবার ভেবে দেখো, জাহাঙ্গীর আলম একটা বিষাক্ত সাপ। তাকে কোণঠাসা করলে সে ছোবল মারবেই। তুমি প্লিজ অপেক্ষা করো, আমরা আইনি পথে এগোচ্ছি। আইন? যে দেশের আইনমন্ত্রী স্বয়ং একজন অপরাধী, সেখানে আইনের ওপর ভরসা করাটা বোকামি হাসান। সিস্টেমটা ভেতর থেকে পচে গেছে। আমার বাবা এই পচনের অংশীদার ছিলেন। আমিরার কণ্ঠে এক গভীর আত্ম উপলব্ধি আর দৃঢ়তা। আমি এতদিন ভুল জিনিসের জন্য লড়াই করেছি, একটা মিথ্যেকে বাঁচানোর জন্য লড়েছি। এবার আমাকে সত্যিটার জন্য লড়তে দিন। আমার বাবার করা ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে হাসান। হাসান কিছুক্ষণ চুপ থেকে বলে, নিজের খেয়াল রাখো আমিরা, আমি তোমার সাথে আছি সব সময়। আমি জানি। আমিরা ফোনটা রেখে দিল। হাসান আকরামের রেকর্ডটা দেওয়ার পরেও এভাবে বলল, কারণ সে জানে আমিরাকে এভাবে বললে আরো বেশি জেদ করবে এবং সাহস পাবে। আমিরা নিউজ রুমের দিকে তাকালো, যেখানে তার টিম আজকে লাইভ শোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তার মনে ভয় নেই, আছে শুধু এক গভীর দায়বদ্ধতা। রাত 9টা। সারা দেশের লক্ষ লক্ষ দর্শক টেলিভিশনের পর্দায় তাকিয়ে আছে। আমিরা জনপ্রিয় শো 7-এর সন্ধ্যা, এই টাইটেলে মিউজিক বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আমিরা শান্ত কিন্তু দৃঢ় মুখ। শুভরাত্রি দর্শক, আমি আমিরা। আজ আমি আপনাদের কোনো সাধারণ খবর শোনাতে আসিনি। আজ আমি এসেছি আমার নিজের জীবনের সবচেয়ে বড় মিথ্যের অবসান ঘটাতে এবং দেশের সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা উন্মোচন করতে। আমিরার এই ব্যতিক্রমী সূচনা দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করল। আমার পুরো জীবন আমি জেনে এসেছি আমার বাবা প্রয়াত রাজনীতিবিদ আনোয়ার চৌধুরী একজন মহান জননেতা ছিলেন। আমি তাকে আমার আদর্শ মানতাম, কিন্তু আজ আপনাদের সবার সামনে আমি স্বীকার করছি আমার বিশ্বাস ভুল ছিল। আমার বাবা একজন মহান নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন ভূমিদস্যু, একজন অত্যাচারী এবং একজন খুনি। স্টুডিওতে পিনপতন নীরবতা। আমিরার এই স্বীকারোক্তিতে যেন বোমা ফাটল। সে একে একে রহিমা বৃদ্ধার রেকর্ড করা সাক্ষ্য, আনোয়ার চৌধুরী জমি দখলের কাগজপত্র এবং দুর্নীতির প্রমাণ পর্দায় তুলে ধরল। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। আমার বাবার রেখে যাওয়া সেই অপরাধের সাম্রাজ্যকে যিনি এতদিন ধরে সামলে এসেছেন, তিনি হলেন আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব জাহাঙ্গীর আলম। এরপর আমিরা আকরামের স্বীকারোক্তি, অডিও ক্লিপ, পরিচয় গোপন রেখে এবং রেড ইগলের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর অর্থ লেনদেনের কিছু ব্যাংক ডকুমেন্ট ফাঁস করে দিল। সে প্রমাণ করে দিল কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের রাজনৈতিক ফায়দার জন্য দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছিল। অনুষ্ঠানটি লাইভ চলার সময় সারা দেশে তোলপাড় শুরু হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল, চ্যানেলের ফোন লাইন জ্যাম হয়ে গেল। রাশেদ সাহেবের কাছে একটু পরপরই খবর আসতে লাগলো পুলিশ এবং র্যাবের বিভিন্ন ইউনিট স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘিরে ফেলেছে। আমিরা অনুষ্ঠানের শেষ দিকে এসে আবেগপ্রতুল্য কণ্ঠে বলল, আমার বাবার অপরাধের জন্য আমি আজ পুরো দেশবাসীর কাছে, সোনাপুরের প্রতিটা নির্যাতিত মানুষের কাছে হাত জোড়ো করে ক্ষমা চাইছি। আমি জানি এই ক্ষমা যথেষ্ট নয়, কিন্তু সত্যকে সামনে নিয়ে আসাটাও এক ধরনের প্রায়শ্চিত্ত। আমিরার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এবং সবশেষে আমি আরেকজন মানুষের কাছে ক্ষমা চাইছি, তিনি মেজর জেনারেল হাসান সাহেব। আমরা যাকে এতদিন ধরে আনোয়ার চৌধুরীর খুনি হিসেবে জেনে এসেছি, তিনি আসলে খুনি নন। তিনি ছিলেন
সেই সময়ের বিচার, যে বিচার সোনারপুরের অসহায় মানুষরা কোনোদিন পায়নি। তিনি একজন সত্যিকারের নায়ক। অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথেই ব্রেকিং নিউজের সাইরেন বেজে উঠল। স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম গ্রেফতার। আমিরা চেয়ারে শরীর এলিয়ে দিল। তার শরীর কাঁপছে, কিন্তু বহু বছর পর তার আত্মা যেন এক বিশাল বোঝা থেকে মুক্তি পেল। কয়েক সপ্তাহ পর সোনারপুর গ্রামের সেই লেকের ধারে ভোরের নরম আলো কেবল ফুটতে শুরু করেছে। চারিপাশে প্রাকৃতিক শান্তি স্নিগ্ধ। হাসান লেকের দিকে মুখ করে একটা পাথরের উপর বসে আছে। তার পরনে কোনো ইউনিফর্ম নেই, সাধারণ পোশাক। আমিরা খুব ধীর নিঃশব্দে তার পাশে এসে বসলো। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। নীরবতাই যেন তাদের ভেতরে সব না বলা কথা বলে দিচ্ছে। আমি দুঃখিত হাসান, সব কিছুর জন্য, আপনাকে ভুল বোঝার জন্য, আপনাকে এত কষ্ট দেওয়ার জন্য। আমি সত্যিই খুব লজ্জিত। হাসান আমিরার দিকে না তাকিয়ে মৃদু হেসে বলল, লজ্জিত হওয়ার কিছু নেই। তুমি যা করেছো তা করার সাহস খুব কম মানুষের থাকে। তুমি শুধু তোমার বাবার ভুলের প্রায়শ্চিত্ত করনি, পুরো দেশটাকে একটা বড় বিপদ থেকে বাঁচিয়েছো। কিন্তু আপনার ক্যারিয়ার, সুনাম, আপনি নাকি পদত্যাগপত্র জমা দিয়েছেন? হ্যাঁ, দিয়েছিলাম। আমার মনে হয়েছিল আমার ব্যক্তিগত অতীত প্রতিষ্ঠানের সম্মানের বাধা হয়ে দাঁড়াতে পারে, সেনাবাহিনীর কোনো একজন ব্যক্তির চেয়ে অনেক বড়। কিন্তু সরকার তো সেটা গ্রহণ করেনি। না, করেনি। আমিরা হাসানের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। এই মানুষটি এখনো তার কাছে এক বিশাল রহস্য। সব কিছু যেন একটা সিনেমার মতো লাগছে। সব রহস্যের সমাধান হলো, কিন্তু শুধু একটা প্রশ্নের উত্তর আমি এখনো খুঁজে পাইনি। কি প্রশ্ন? আপনার গল্পটা, যে ছেলেটা 17 বছর আগে এক রাতে এক মন্ত্রীকে খুন করে নিজের গ্রাম ছেড়ে নিজের পরিচয় মুছে ফেলে পালিয়ে গিয়েছিল, সে আজকের মেজর জেনারেল হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, কিভাবে হলো? হাসান একটা দীর্ঘশ্বাস ফেলল। সে দৃষ্টি আবার লেকের পানির উপর ফেলল, যেন সে তার অতীতটাকে ওই পানির স্থির আয়নায় দেখতে পাচ্ছে। সে খুব ধীরে শান্তভাবে বলতে শুরু করলো। তার কণ্ঠস্বর ছিল গভীর, আবেগময়, কিন্তু স্মৃতিশীল। সেই রাতের কথা আমার এখনো স্পষ্ট মনে আছে। তোমার বাবাকে খুন করার পর আমি গ্রাম ছেড়ে পালিয়ে এসেছিলাম। চারদিকে অন্ধকার, কাদা, জল, আর আমার ভেতরে এক তীব্র ভয় আর রাগ। আমি শুধু দৌড়াচ্ছিলাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিছুই জানতাম না। শুধু জানতাম আমাকে বাঁচতে হবে। কয়েকদিন ট্রেনে বাসের ছাদে করে আমি চট্টগ্রাম পৌঁছাই। পকেটে একটা টাকাও নেই, পেটে খিদে। দিনের পর দিন স্টেশনে ঘুমিয়েছি, ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেয়েছি। আমি তখন আর হাসান ছিলাম না, আমি ছিলাম শুধু এক পরিচয়হীন ক্ষুধার্ত শরীর। আমিরা মন্ত্রমুগ্ধের মতন শুনছিল। তার চোখ দুটো জলে ভরে উঠল। একদিন আমি রাস্তার পাশে বসে আছি, দেখলাম একদল ছেলে আর্মিতে ভর্তি হওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। তাদের পরনে পরিষ্কার পোশাক, চোখে স্বপ্ন, আর তাদের সামনের দেয়ালে একটা পোস্টার লাগানো ছিল, একজন সৈনিকের ছবি। তার চোখের দৃষ্টি ছিল দৃঢ়, আত্মবিশ্বাসী। সেই মুহূর্তে আমার কি যে হলো আমি জানি না। আমার মনে হলো আনোয়ার চৌধুরী ছিল ক্ষমতার অন্ধকার দিক, আর এই ইউনিফর্মটা হলো ক্ষমতার আলো। চৌধুরী মানুষের কাছ থেকে কেড়ে নিত, আর এই সৈনিকরা মানুষকে রক্ষা করে। আমি ঠিক করলাম আমি এর উল্টোটা হব। আমি হাসান, যে পালিয়ে বেড়াচ্ছে, সে মারা গেছে। এবার জন্ম হবে এক নতুন মানুষের। হাসান বলতে থাকলো, তার কণ্ঠে ফুটে উঠল সেই সময়ের সংগ্রাম। আমি আমার নাম, পরিচয় সব বদলে ফেললাম। লেখাপড়া বেশি ছিল না, কিন্তু আমার জেদ ছিল। দিনের বেলা কুলির কাজ করতাম, আর রাতের বেলা রাস্তার আলোর নিচে বসে পড়তাম। পরের বছর আমি লাইনে দাঁড়ালাম, শারীরিক পরীক্ষায় টিকে গেলাম। এরপর শুরু হলো আসল যুদ্ধ, ট্রেনিং। আমার ভেতরের সব রাগ, সব কষ্ট, সব ক্ষোভ আমি আমার প্রশিক্ষণের মধ্যে ঢেলে দিয়েছিলাম। যখন অন্যরা ক্লান্ত হয়ে শুয়ে পড়তো, আমি তখন দৌড়াতাম। আমার হারানোর কিছু ছিল না, তাই আমার ভয়ও ছিল না। আমার একটাই লক্ষ্য ছিল সেরা হওয়া,
কমিশন পাওয়ার পর আমাকে পোস্টিং দেওয়া হয় পার্বত্য চট্টগ্রামে। সেখানেই আমার সত্যিকারের পরীক্ষা শুরু হয়। আমি এমন এক মিশনের স্বেচ্ছায় যেতাম যেখানে কেউ যেতে চাইত না। আমার প্রথম বড় সাফল্য ছিল অপারেশন ইগল হান্ট। এক সন্ত্রাসী গোষ্ঠী কয়েকজন বিদেশিকে জিম্মি করেছিল। প্রায় অসম্ভব একটা উদ্ধার অভিযান ছিল সেটা। আমি আমার ছোট্ট টিম নিয়ে রাতের অন্ধকারে পাহাড় বেয়ে তাদের আস্তানায় ঢুকেছিলাম, কোনো গুলি না চালিয়ে, শুধু বুদ্ধির জোরে জিম্মিদের ছাড়িয়ে এনেছিলাম। এরপর আর পেছনে তাকাতে হয়নি। হাসান যেন তার জীবনের অধ্যায়গুলোকে একের পর এক উল্টেই যাচ্ছিল। এরপর ছিল সীমান্তে প্রজেক্ট শ্যাডো, যেখানে আমি একাই ছদ্মবেশ থেকে একটা বিশাল অস্ত্র চোরাচালান নেটওয়ার্ককে ধ্বংস করে দিয়েছিলাম। তারপর আফ্রিকার একটি দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গিয়েছিলাম। সেখানে এক বিদ্রোহী গোষ্ঠী আমাদের পুরো ব্যাটালিয়নকে ঘিরে ফেলেছিল। যোগাযোগ বিচ্ছিন্ন, খাবার প্রায় শেষ। সবাই যখন হাল ছেড়ে দিয়েছিল তখন আমি স্থানীয় ভূগোল আর মানুষের মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে একটা অবিশ্বাস্য পরিকল্পনা করি। আমরা শুধু নিজেরাই বাঁচিনি, প্রায় 5,000 নিরীহ গ্রামবাসীকেও মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলাম। সেই মিশনের পর থেকে ডিপার্টমেন্টে আমার পরিচিতি বেড়ে যায়। সবাই বুঝতো আমি শুধু শক্তি দিয়ে লড়িনি, আমি আমার প্রতিপক্ষের মন পড়তে পারি, কারণ আমি খুব কাছ থেকে দেখেছি লোভ আর ক্ষমতা মানুষকে কতটা নিচে নামাতে পারে। সে এবার আমিরার দিকে তাকালো। আমি যখন পদত্যাগপত্র জমা দিয়েছিলাম তখন প্রধানমন্ত্রী নিজে আমাকে ফোন করেছিলেন। তিনি বললেন, জেনারেল, আপনার অতীত আপনার দুর্বলতা নয়, ওটাই আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি দুর্নীতির শেকড় চেনেন। এই মুহূর্তে দেশ যখন একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন আপনার মতো একজন সৎ এবং পরীক্ষিত মানুষকে আমাদের বেশি প্রয়োজন। তারা আমার সততার ওপর বাজি ধরেছে আমিরা, তাই আমি না করতে পারিনি। হাসান কথা শেষ করে চুপ করল। ভোরের প্রথম সূর্যরশ্মি এসে তার মুখে পড়েছে। আমিরা অশ্রুশক্তি চোখে মুগ্ধ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে রইল। সে আজ শুধু একজন জেনারেলকে দেখছে না, সে দেখছে এক ফিনিক্স পাখিকে, যে ধ্বংসস্তূপ থেকে উঠে এসে আকাশকে ছুঁয়েছে। হাসান আমিরার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল, অতীতকে বদলানো যায় না আমিরা, কিন্তু আমরা একসাথে একটি নতুন ভবিষ্যৎ করতে পারি। আমিরা কোনো কথা বলল না। সে শুধু তার অন্য হাতটা হাসানের হাতের উপর রাখল। তার হাসি মুখটা বলে দিচ্ছে সে রাজি। ভোরের স্নিগ্ধ আলোয় দুটো ক্লান্ত শরীর, আশাবাদী আত্মা এক নতুন জীবনের দিকে তাকিয়ে রইল। লেকের শান্ত পানিতে তখন তাদের নতুন ভবিষ্যতের প্রতিচ্ছবি ভাসছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। এছাড়া এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আপনার কাছে আমাদের গল্পটি তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।